Okay, so Ji. So I've started recording. So today, so far in the last week, we have um, completed our capital budgeting process that is under networking technique. Okay, so আমরা লাস্ট ক্লাসে শেষ করেছি। আলহামদুলিল্লাহ আমরা স্কোপ অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট আন্ডারে আমরা দেখেছি এবং সেখানে আমাদের ক্যাপিটাল বাজেটিং এর আমরা ম্যাথ দেখেছি, এক্সেলে আমরা দেখেছি। আজকে আমরা শুরু করব ব্লক 3 মানে চ্যাপ্টার 3 ইনশাআল্লাহ। চ্যাপ্টার 3 ক্যাপিটাল বাজেটের ব্যাপারে একটা স্যার প্রশ্ন ছিল স্যার। জি 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 নাফিস সাহেব বলেন। জি স্যার একটা মেশিন মনে করেন আমি 5 লাখ টাকা কিনলাম স্যার। জি নাসির সাহেব, হ্যাঁ জি যদি আমার স্যার ওয়ার্কিং ক্যাপিটাল যদি 1 লাখ হয়, জি তাহলে স্যার আমি যখন পে ব্যাক ফিরু বের করবো জি তখন স্যার আমার আউটফ্লো ধরতেছি 6 লাখ টাকা, তাই না স্যার? হ্যাঁ, আউটফ্লো যদি ইয়ে হয়, এই যে আপনার কি বলে এই আপনার আপফ্রন্ট মানে আপনার হচ্ছে মানে ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে এখনই লাগতেছে আপনার সেই ক্ষেত্রে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে স্যার, যখন আমি আইআরআর বের করবো জি তখন লাস্ট ইয়ার আমি ইনফ্লোর সাথে যোগ করে দিচ্ছি কেন স্যার? এটা আমার স্যার প্রশ্ন। আমি তো ওখানে ধরতেছি এটা আউটফ্লো হিসাবে। হ্যাঁ, আউটফ্লো আপনার হচ্ছে নরমালি ওয়ার্কিং ক্যাপিটালের কনসেপ্ট হচ্ছে এরকম, আপনি প্রজেক্টের সারা প্রজেক্ট ধরে যত ক্যাশ আউটফ্লো হবে আপনি আপনার হচ্ছে প্রজেক্টের শেষে গিয়ে আপনি সেটা হচ্ছে যোগ করে দিব। রিকভার করতে পারবেন। কিরকম? ফর এক্সাম্পল ধরেন আপনি কি বলে প্রজেক্টের শুরুতে আপনি ধরেন যে 1 লাখ টাকার ওয়ার্কিং ক্যাপিটাল, ফর এক্সাম্পল আপনি ইয়ে কিনলেন, কি বলে যে ওয়ার্কিং ক্যাপিটাল হতে পারে আপনার কারেন্ট অ্যাসেটের মধ্যে ধরেন হতে পারে অ্যাকাউন্টস রিসিভেবল, হতে পারে ইনভেন্টরি, ঠিক আছে? জি স্যার, ইনভেন্টরি ধরেন আপনি কিনলেন, তাহলে আপনার ক্যাশ আউটফ্লো হইলো না? আউটফ্লো হলো। হ্যাঁ, তাহলে এখন ধরেন 1 লাখ টাকা আপনি ইনভেন্টরি কিনলেন, এখন এইটা আউটফ্লো। এই ইনভেন্টরি আপনার প্রজেক্টে কি বলে বিক্রি হবে না? বিক্রি হবে স্যার। বিক্রি হবে, আবার নতুন করে কিনবেন, আবার বিক্রি হবে, আবার নতুন করে কিনবেন, আবার বিক্রি হবে। তাহলে কি হবে? এরকম ভাবে আলটিমেটলি আপনার প্রজেক্টের শেষে গিয়ে আপনি কিন্তু কোনো ইনভেন্টরি কিন্তু আনসোল্ড থাকবে না। আপনি দাম কম হোক বেশি হোক কিন্তু বিক্রি করবেন। তার মানে যা ক্যাশ আউটফ্লো হচ্ছে সেটা আপনার কাছে আবার ক্যাশ ফ্লো হিসাবে, ইনফ্লো হিসাবে ফেরত আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে এই জন্য পেরেছেন? আমরা লাস্টে জি এই জি জন্য আমরা লাস্ট লাস্টে ইয়ার, ইন্টার সাথে যোগ জি করে জি দিই। জি লাস্ট ইয়ারে গিয়ে আমরা সেটা ফেরত নিয়ে আসি। বুঝতে পেরেছেন? এটা হয়তো 100% হবে না, কিন্তু আমরা মানে কি বলে যে টু বি সিম্পল জাস্ট উই আর অ্যাসিউমিং দ্যাট 100% উইল বি রিকভার্ড, বাট ইন রিয়েল লাইফ ইট মাইট বি লোয়ার দ্যান 100%। ঠিক আছে? আচ্ছা স্যার, ওই আইআর করার সময় স্যার আমরা স্যার মানে নেগেটিভটা কতটুকু পর্যায়ে গেল? মনে করেন আমি 10% গেলে আমার পজিটিভ আসছে, এরপরে আমি আবার কোনো লিমিট নাই। এই না, এটা স্যার আপনার আমি কত ইজিতে বের করতে পারবো? এটা তো স্যার আপনার যখন আমি হচ্ছে আপনি একটু বেশি, আপনি কি বলে পরীক্ষার পারপাজে, পরীক্ষার হলে আপনি একটু বেশি করেই ধরবেন, মানে বেশি ডিফারেন্স হলেও সমস্যা নাই। কিন্তু আপনি তো এক্সেলে দেখছেন আপনার একদম অ্যাকুরেটটা আপনাকে দিয়ে দিবে এক মুহূর্তের জি, মধ্যে। আপনার জি। রিয়েল লাইফে মানে রিয়েল লাইফে ইউ ক্যান ফাইন্ড ইট, বাট ইন এক্সাম হল আই থিঙ্ক মানে ওই আপনার যে টু বি সেফ আপনার এত কম কম ধরে ডিফারেন্স না ধরে একটু বেশি করে ধরেন না, হোক না বেশি পজিটিভ হোক না বেশি নেগেটিভ, নো প্রবলেম। আইআরআর কোনো এক্সাক্ট কোনো রেজাল্ট আপনাকে ওই আপনার যে পরীক্ষার হলে আইআরআর একজনের এক রকম হবে। আপনার প্রসেস ঠিক থাকলে আপনি ফুল মার্কস পাবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কোন অঙ্ক আছে রেট অফ রিটার্ন থাকলে কস্ট অফ ক্যাপিটাল নাই, তাহলে আমরা ওটাকে কস্ট অফ ক্যাপিটাল হিসেবে ধরে নিব? জি 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 কারণ কস্ট অফ ক্যাপিটালের সংজ্ঞাটা হচ্ছে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আপনাকে যেটা মিনিমাম এটা আর্ন করতেই হবে। ঠিক আছে? যেটা খরচ ওইটাই মিনিমাম আপনাকে আর্ন করতে হবে। ঠিক আছে? নাহলে তো বিজনেস চলবে না। ওকে, হ্যাঁ আমরা শুরুতেই বলেছি কস্ট অফ ক্যাপিটাল অথবা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অথবা ডিসকাউন্ট রেট অথবা হার্ডল রেট একই নাম সবকিছু। ঠিক স্যার আছে? কোনো প্রশ্ন যদি দেখেন সিএফবিটি মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, আবার কোন প্রশ্ন হচ্ছে যে ক্যাশ বাজেট বেনিফিট, এই ক্ষেত্রে স্যার যখন ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স ধরি জি তখন তো আমরা স্যার এটাতে আর ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়া দরকার নাই, যেটা এখানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বলছি। না না, হ্যাঁ অলরেডি হচ্ছে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া আছে, খালি হচ্ছে ট্যাক্সটা খালি বাদ দিতে হবে আপনাকে। আর ক্যাশ বেনিফিট যখন বলবো তখন কি আমরা ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে তারপরে ট্যাক্স বাদ দিয়ে আবার ডেপ্রিসিয়েশনটা যোগ করব? এটা কি ক্যাশ বলা আছে, কি বলা আছে এটা? ক্যাশ বেনিফিট বলা হচ্ছে। ক্যাশ বেনিফিট? জি, এখানে কোনো সিএফবিটি কিছু নাই। একটা প্রশ্ন আছে শুধু সিএফবিটি, আর একটা প্রশ্ন আছে ক্যাশ বেনিফিট। ক্যাশ বেনিফিট বলতে কি বুঝেছে? দেখেন আপনার ডেপ্রিসিয়েশন কিন্তু বাদ দিবেন, কিন্তু আপনার ডেপ্রিসিয়েশন বাদ দিচ্ছেন বা আবার যোগ করছেন, সেটা কিন্তু করছেন কার সাথে? সেটা করছেন হচ্ছে আপনার যখন এই যে সাথে কি বলে যখন আপনি সেলস কস্ট অফ গুডস সোল্ড মানে সেরকম করে যখন আপনি সিরিয়ালি যখন আসেন, ওই আমরা শেষের যে অঙ্কটা করলাম ওইরকম। জি, কিন্তু আরেকটা যদি স্যার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার
মানে 5টা ইয়ার দেওয়া আছে, লেখা আছে উপরে লেখা আছে ক্যাশ বেনিফিট। ক্যাশ বেনিফিট বলতে হচ্ছে হয়তো ক্যাশ ফ্লো বোঝাচ্ছে উনি, তো ক্যাশ ফ্লো বললে কিন্তু সেটা কিন্তু অলরেডি কিন্তু এখানে লাইফ ইয়ার দেওয়া আছে, একটা মেশিনের কস্ট দেওয়া আছে। তাহলে এখানে কি আমি ট্যাক্সেশন বের করে বাদ দিয়ে আবার ট্যাক্স বা ট্যাক্সও আছে, ট্যাক্স বাদ দিয়ে তারপরে কি আমি স্যার ইয়া করবো, ক্যাশ ইনফ্লোটা বের করবো? আপনি আমাকে একটু ওই আপনার হচ্ছে ম্যাথের ছবিটা একটু পাঠান, তাহলে আমি দেখলে বুঝতে পারবো, কারণ আসলে আপনার কথা আমরা শুনে যখন অঙ্ক করি স্যার অনেক সমস্যা পাই, ওটা স্যার আপনাকে আমি ইজিতে কোথায় পাবো স্যার? আপনি হোয়াটসঅ্যাপে ইয়ে করে দেন, বা আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে দিলে হবে স্যার? আপনি তরিকুল সাহেবকে দিয়েন, তরিকুল সাহেব আমাকে পাঠাবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে, আসসালামু আলাইকুম। Okay, so we are going to start chapter 3. আচ্ছা, before starting just এই আমাকে কালকে জহির রায়হান স্যার ফোন দিয়েছিলেন। তো আপনাদের যে 10 মার্কসের যে ব্যাপারটা থাকে, ওই অ্যাসাইনমেন্ট না কিসের জন্য, যে আপনাদের মানে 10 মার্কস দেওয়া আমাদের হাতে, যেটা টিচারদের, ক্লাস টিচারের হাতে, ওই 10 মার্কসটা নিয়ে উনি বলতেছিলেন যে একটা ইয়ে দিতে, কি বলে, যে নতুন একটা থার্ড একটা অ্যাসাইনমেন্ট দিতে, যেটা হচ্ছে আপনাদের ইট উইল বি অ্যাক্টিং অ্যাজ মিডিয়াম টু ইউনো ইট উইল ওয়ার্ক ইন টু ওয়েজ হচ্ছে আপনার 10 মার্কসও হয়ে গেল, প্লাস আপনার কি বলে ফাইনাল পরীক্ষার একটা প্রিপারেশনও হয়ে গেল। ঠিক আছে, পরীক্ষা হয়তো পরে হবে যখন সিচুয়েশন ভালোর দিকে যাবে ইনশাল্লাহ, আমরা আশা করি ইনশাল্লাহ, আল্লাহ তাআলা ভালো জানে। তো সিচুয়েশন ভালোর দিকে গেলে সেক্ষেত্রে আপনার কি বলে এই আপনার যেটা হবে, সিচুয়েশন ভালোর দিকে গেলে তখন আপনার হয়তোবা খোলার পরে দুই একটা ক্লাস, একটু রিভিউ ক্লাস নিয়ে তারপর হচ্ছে ফাইনাল পরীক্ষা হবে ইনশাআল্লাহ। উনি যেটা বললো যে সেপ্টেম্বরের আগে সেটার সম্ভাবনা নাই। তো এখন যেটা হচ্ছে যে সেক্ষেত্রে উনি যেটা বললেন আমাকে, যে আমরা একটা করতে পারি, আমাদের একটা কি বলে যে অ্যাসাইনমেন্ট, ইটস লাইক আপনার আমরা যা যা পড়েছি বা পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ, নট এ সাজেশন, বা যেটা হচ্ছে আপনার প্রিপারেশনটা হয়ে গেল, আমি কিছু থিওরিটিক্যাল কোশ্চেন এবং কিছু ম্যাথ আমি আপনাদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে? আমি আপনাদের বলে দিলাম যে এই ধরেন হচ্ছে কতগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, কিছু ম্যাথ, তাহলে সেইগুলো আপনার হচ্ছে ধরেন কি বলে পরীক্ষার জন্য যেরকম নোট করেন না, সেরকম খালি আপনারা একটা খাতায়, বা আপনার টাইপও করতে পারেন ইফ ইউ উইশ, বা চাইলে আপনার খাতায় লিখতে পারেন, লিখে সেগুলো আপনারা ছবি তুলে কি বলে আপনার কি বলে পিডিএফ ফাইল করে আপনারা পাঠিয়ে দিলেন আমাকে, তাহলে সেটা করলে যেটা হবে আপনাদের এক ঢিলে দুই পাখি হয়ে গেল। আপনাদের ওই আমাদের হাতে যে 10 মার্কটা আছে সেটা দিতেও সুবিধা হলো, নাম্বার 2 হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষার প্রিপারেশনটাও হয়ে গেল, ঠিক আছে? সো আপনারা কি বলেন? জি স্যার, ঠিক আছে স্যার, সমস্যা নেই। আচ্ছা, সো তাহলে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ, আমি কি বলে 2-3 দিনের মধ্যেই আমি একটু ওই আপনাদের ট্রাই করব যে আপনাদের হচ্ছে কোয়েশ্চেনগুলো একটু পাঠানোর জন্য, আপনারা সেগুলো একটু জাস্ট পরীক্ষার মতো করে জাস্ট আপনাকে টাইপ করলেও করতে পারেন বা হাতে লিখতে পারেন, ঠিক আছে? ম্যাথ তো টাইপ করা আসলে খুব কষ্ট হয়ে যাবে, সেজন্য আপনি সেটা হাতেও লিখতে পারেন, হাতে লিখে দিলে সেক্ষেত্রে আপনি ছবি তুলে আমাকে পিডিএফ ফাইল করে আমার মেইলে আপনার পাঠিয়ে দিলেন, সেটা হইলে সেক্ষেত্রে আপনাদের এটা হলো অ্যাসাইনমেন্টের মার্কসটা হয়ে গেল, ফাইনালের আপনাদের হচ্ছে প্রিপারেশন হয়ে গেল, আমাদের হচ্ছে যতটুকু হয়েছে। তো আমাদের আজকের যে অধ্যায়টা, ওকে, তাহলে এটা সবাইকে জানাই দিয়ে আমি তাহলে 2-3 দিনের মধ্যে একটা করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আমি জহিরান স্যারের সাথে কথা বলেছি যে আমরা ইনশাআল্লাহ ঈদের পরেও আমার কন্টিনিউ করতে হবে, বিকজ আমরা আমাদের দেয়ার আর 8 চ্যাপ্টার্স, আমরা এখন চ্যাপ্টার 3 তে আছি, আমাদের চ্যাপ্টার 3 এর আমাদের আরেকটা ইয়ে লাগবে, ক্লাস লাগবে, তারপরে 4-5 এর এই আমাদের হচ্ছে এই আমাদের কি বলে যে চ্যাপ্টার 3 তে আমাদের ম্যাথ আছে, আজকে ইনশাআল্লাহ ম্যাথ করব আমরা, যেটা আপনাদের অ্যাসাইনমেন্ট 1ও ছিল কোশ্চেন নাম্বার 3। তারপরে আমাদের এই যে 4-5-6-7-8 সেগুলো হচ্ছে থিওরিটিক্যাল জিনিস, সেগুলো আমাদের হয়তো আমরা দ্রুত ইনশাআল্লাহ করতে পারবো। সো আমাদের ঈদের পরেও হয়তো আমাদের 2-3টা ক্লাস লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, সেটা স্যার বলছে সমস্যা নেই, বিকজ আমাদের পরীক্ষা এত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা নেই। ওকে, সো কি বলে এই আমরা হচ্ছে শুরু করি আমাদের লেট না করে, বিকজ আজকে যেহেতু আমাদের কি বলে ম্যাথ আছে, সো আমি হচ্ছে ম্যাথটাতে একটু জোর দিব, কারণ ম্যাথটা আপনাদের অ্যাসাইনমেন্টও আছে প্লাস পরীক্ষাতেও আসতে পারে।
আর অন্য থিওরি যেগুলো আছে খুব বেশি কঠিন কিছু নাই, আমি হয়তো থিওরি অনেকগুলো একটু কি বলে মূল মূল কথাগুলো বলে আপনাদের বলবো যে বাকিগুলো একটু দেখে নিতে আপনাদের বাসায়, একটু জাস্ট দেখে নিলেই হবে। ওকে, সো আমাদের আজকে যে চ্যাপ্টারটা হচ্ছে কস্ট এন্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট। Cost and quality management, if you see, যে আমাদের ওকে জি বর্তমান বেড়ে নেই। ওকে, সো ওকে, কস্ট এন্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট ফার্স্ট হচ্ছে আমরা কি বললাম, আমাদের আজকে ইনশাআল্লাহ আমরা কস্ট ম্যানেজমেন্ট দেখবো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কোয়ালিটি ম্যানেজমেন্ট দেখবো। সো কস্ট ম্যানেজমেন্ট কি জিনিস? বেসিক্যালি কস্ট ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের কি বলতে প্রসেস রিকোয়ার্ড টু এনশিওর দ্যাট এ প্রজেক্ট ইজ কমপ্লিটেড উইদিন অ্যান অ্যাপ্রুভড বাজেট। সো একটা প্রজেক্টের যে বাজেট থাকে, যে কস্টের যে একটা বাজেট থাকে, সেই বাজেটের মধ্যে আপনার প্রজেক্টটাকে শেষ করতে পারা, ঠিক আছে? সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট, যাতে করে আপনার বাজেটের যে কস্ট আপনাকে অ্যালোকেশন করা হয়েছে এর চেয়ে যেন বেশি এর চেয়ে যেন বেশি না হয়, তার মধ্যেই আপনার প্রজেক্টটা শেষ করা, সেটাকে আমরা বলছি প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টের 4টা কোর প্রসেস আছে, যারা কোর প্রসেসেস, 4টা কোর প্রসেস। তার মধ্যে হচ্ছে আমাদের কি বল রিসোর্স প্ল্যানিং, কস্ট এস্টিমেটিং, কস্ট বাজেটিং, আর হচ্ছে কস্ট কন্ট্রোল। সো কি জিনিস বেসিক্যালি এই 4টা জিনিস নিয়ে হচ্ছে আমাদের এই আপনার এই অধ্যায়টা, মানে এই পার্টটা আজকের যে কস্ট ম্যানেজমেন্ট পার্টটা। রিসোর্স প্ল্যানিং বলতে আমরা বুঝাচ্ছি বেসিক্যালি ডেভেলপিং এ লিস্ট অফ প্রজেক্ট রিসোর্স রিকোয়ারমেন্টস। সো আমার প্রজেক্টের কি কি রিসোর্স লাগবে সেগুলোকে একটা লিস্ট করা। কি কি রিসোর্স বলতে আমরা এবং কত পরিমাণ, যেমন আপনার আপনার হচ্ছে কি পিপল, আপনার এইচআর কারা কারা লাগবে, বা ম্যাটেরিয়াল কি কি লাগবে, ইকুইপমেন্ট কি কি লাগবে, কতটুকু আপনার পরিমাণে লাগবে, সেগুলাকে আমরা বলছি রিসোর্স প্ল্যানিং করা। তারপর সেকেন্ড হচ্ছে কস্ট এস্টিমেটিং। রিসোর্সটা জানার পরে এবার এই রিসোর্সগুলা কিনতে গেলে আমার কি কি খরচ লাগবে, বা রিসোর্সগুলা ম্যানেজ করতে গেলে, সো ডেভেলপিং এন এস্টিমেট অফ দ্য কস্ট অফ রিসোর্সেস নিডেড টু কম। তাহলে আমার যে রিসোর্সগুলো লাগবে আমরা বুঝলাম ফার্স্ট স্টেজে, সেই রিসোর্সগুলোর জন্য আমাদের কি পরিমাণে কস্ট লাগবে তার একটা এস্টিমেট করা, আন্দাজ করা। থার্ড হচ্ছে কস্ট বাজেটিং। এবার যে কস্ট এস্টিমেটটা করলেন, এই এস্টিমেটটাকে টোটাল কস্ট এস্টিমেটটাকে আপনি আবার ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ক আইটেম, যেটা আমরা WBS বা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আমরা দেখেছিলাম লাস্ট চ্যাপ্টারে, সেখানে আমাদের তখন এই প্রত্যেকটা কাজের এগেনস্টে আপনি কি করা, সেই কস্টটাকে এস্টিমেট করে দেওয়া, বাজেট করে দেওয়া, অ্যালোকেট করে দেওয়া, ঠিক আছে? ওকে, যাতে করে আমরা একটা পারফরমেন্স মেজারমেন্ট বেসলাইন তৈরি করতে পারি, যে আমাদের বাজেট ছিল এত, আমি তাহলে অ্যাকচুয়ালি কত গিয়ে লাগেছে, কম লাগলো নাকি বেশি লাগলো সেগুলো। ওকে, তারপরে হচ্ছে আমাদের ফোর্থ হচ্ছে কস্ট কন্ট্রোল। কন্ট্রোলটা যেমন আমাদের ওই অন্যান্য ইয়ের মতো, যেমন আছে আমাদের কন্ট্রোলিং চেঞ্জেস টু দ্য প্রজেক্ট বাজেট, মাঝখানে যদি কোনো ধরনের কোনো চেঞ্জ হয় প্রজেক্টে, সেক্ষেত্রে যে আপনার কস্টেরও চেঞ্জটা আসবে সেটাকে অ্যাডজাস্ট করে নেওয়া, ফিডব্যাক দিয়ে রিভিউ করা, সেটাকে হচ্ছে কস্ট কন্ট্রোল। সো দিজ আর দ্য 4 কোর প্রসেসেস ওকে ইন কস্ট ম্যানেজমেন্ট। এই প্রিন্সিপালস অফ কস্ট ম্যানেজমেন্ট, এটা খুবই সিম্পল, কতগুলো জাস্ট আপনার ডেফিনেশন, যে আমার কস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু কিছু টার্ম আছে, সেই টার্মগুলো আমাদের জানতে হবে, প্রিন্সিপালস সেগুলো। লাইফ সাইকেল কস্টিং, যেমন টোটাল আমার কি বলে যে আমার হচ্ছে প্রজেক্টের টোটাল কস্ট, আমার কি বলে যে আমাদের যে ফিক্সড বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেগুলো প্লাস যে মেইনটেনেন্স কস্ট, সব মিলে টোটাল কস্ট হচ্ছে লাইফ সাইকেল কস্টিং। ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, আমার প্রজেক্টে কত ক্যাশ আসবে যাবে সেগুলো হচ্ছে ক্যাশ ফ্লো আপনার কি বলে এস্টিমেট করা, যাতে করে আমি ক্যাশ ক্রাঞ্চটা অ্যাভয়েড করতে পারি। ক্যাশ ক্রাঞ্চ কি জিনিস? ক্যাশ শর্টেজ, লিকুইডিটি ক্রাইসিস যেন না পড়ে। আইআরআর তো আমরা পড়েছি, সেই আইআরআরটা আমাদের জানতে হবে যাতে করে কস্টটা ম্যানেজ করা যায়। টানজিবল কস্ট, ইনটানজিবল কস্ট, যে কস্টগুলো দেখা যায়, যেগুলো দেখা যায় না বা মেজার করা কষ্ট। ডিরেক্ট ইনডিরেক্ট কস্ট, ডিরেক্ট কস্ট হচ্ছে যেই কস্টগুলোকে সরাসরি আপনি প্রজেক্টের সাথে আপনি ইয়ে করতে পারবেন, মানে ট্রেস বা আইডেন্টিফাই করা যায়, যেমন আপনার কি বলে আপনার স্টাফদের স্যালারি, কনসালটেন্টদের স্যালারি, এগুলা বুঝা যায় আমার স্টাফ এই, তার বেতন এই, এগুলা খরচ। কিন্তু ইনডিরেক্ট কস্ট হচ্ছে যেগুলো এরকম সরাসরি ট্রেস ব্যাক করা যায় না, যেমন অফিস সাপ্লাইজ, তাহলে কোন সাপ্লাইটার জন্য কতটুকু খরচ,
সেগুলো আসলে আপনার কি বলে যে এই আপনার ট্রেস করাটা খুব কষ্ট। অথবা হচ্ছে ধরেন আপনার কি বলে যে লেবারদের যে মজুরি, এখন লেবারদের মজুরিটা ফর এক্সাম্পল যদি আমি বলি যে আপনার হচ্ছে লেবারদের মজুরি ঠিক আছে, সেটা হচ্ছে ডিরেক্ট কস্ট, কিন্তু অন্যান্য ধরেন ওভারহেড কস্ট যেগুলো আছে, ধরেন আপনার কি বলে ইলেকট্রিসিটি কস্ট, এখন ইলেকট্রিসিটি টোটাল বিলের মধ্যে কোন কাজের জন্য কত আসছে সেটা খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট। সেগুলো হচ্ছে আমাদের ইনডিরেক্ট কস্ট। আরো কিছু টার্ম আছে, সেগুলো সাং কস্ট। সাং হচ্ছে যে কস্টটা অলরেডি স্পেন্ড হয়ে গেছে, আপনি এখন নতুন করে প্রজেক্টে যাবেন কি যাবেন না তার সাথে আগেরটার কোনো সম্পর্ক নাই। সুতরাং ফিউচার ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে এই সাং কস্টকে কনসিডার করা যাবে না। যেমন ফর এক্সাম্পল আপনি একটা বিল্ডিং বানাবেন, বিল্ডিং করার জন্য আপনার কি বলে একটা ফ্যাক্টরি করার জন্য আপনি একটা সয়েল টেস্ট করালেন বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে। সো সয়েল টেস্টের জন্য আপনি এই প্রজেক্টে যান অথবা না যান, কিন্তু এই যে সয়েল টেস্ট করালেন তার খরচ কিন্তু দিতেই হবে আপনাকে। আপনি যদি প্রজেক্টে নাও যান তাও কিন্তু ওই ইঞ্জিনিয়ারের খরচ দিতে হবে, তার মানে সেটা হচ্ছে সাঙ্ক কস্ট। সেই কস্টটা অলরেডি হয়ে গেছে, ডুবে গেছে, সাঙ্ক। ওকে, সুতরাং আপনি প্রজেক্টে না গেলেও এই খরচটা হবে, সুতরাং সেটা আমাদের জন্য ইররেলেভেন্ট, সেটা আনা যাবে না। লার্নিং কার্ভ থিওরি আপনারা জানেন যে সেটা হচ্ছে একটা কাজ যখন বারবার আপনি করবেন, যত বেশি এক্সপিরিয়েন্স হবেন, যত বেশি প্রোডাকশনে যাবেন, তত কি হবে আপনার পার ইউনিট কস্ট কমে আসবে, পার ইউনিট কস্টটা কমে আসবে। এটা হচ্ছে লার্নিং কার্ভ, মানে আপনি শিখতে শিখতে আপনি এক্সপার্ট হয়ে গেছেন, আপনার খরচটা কমে আসবে। রিজার্ভ হচ্ছে ফিউচার যে কন্টিনজেন্সি যেগুলো থাকে, ফিউচার বিভিন্ন প্রবলেম বা ফিউচার সিচুয়েশন আনসার্টেন, সেগুলোকে ম্যানেজ করার জন্য একটা সেপারেট একটা ফান্ড তৈরি করা। এর মধ্যে হতে পারে কন্টিনজেন্সি রিজার্ভ, যেই আপনার কন্টিনজেন্সি ফিউচারের ইভেন্টগুলো আনসার্টেনগুলো একটু পার্শিয়ালি প্রেডিক্টেবল। যেমন আমার এই কাজ করতে গেলে এই রিস্ক হতে পারে, কেউ হয়তো বা আপনার কোনো কনস্ট্রাকশন প্রজেক্টে গেলে ওই লোকাল এরিয়ার নেতারা আপনার কাছে চাঁদা যাইতে পারে, এটা একটা আপনি মোটামুটি জানেন। বাংলাদেশের ক্ষেত্রে সেটা মোটামুটি একটা মানে পসিবল ঘটনা, তার জন্য একটা রিজার্ভ, কন্টিনজেন্সি রিজার্ভ। আর ম্যানেজমেন্ট রিজার্ভ হচ্ছে যেটা হচ্ছে আপনার টোটালি আনপ্রেডিক্টেবল, যেমন হচ্ছে হঠাৎ করে একটা এই যে এখন ধরেন করোনা সিচুয়েশন যেটা হয়েছে, এটা তো টোটালি আনপ্রেডিক্টেবল ছিল। তো সেরকম ধরনের রিজার্ভ রাখা বা অ্যাক্ট অফ গড, মানে যেটা হচ্ছে বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, এটা নিয়ে। So these are some terms or principles of cost management which you should be aware of while you are managing the cost of your project. আমাদের ওই যে আমরা বলছিলাম যে 4 কোর প্রসেসেস ইন কস্ট ম্যানেজমেন্ট, তার মধ্যে নাম্বার 1 ছিল হচ্ছে আমাদের রিসোর্স প্ল্যানিং। এই যে রিসোর্স প্ল্যানিং, তারপর যে কস্ট এস্টিমেটিং, বাজেটিং, কন্ট্রোল তো আমরা বুঝলামই। তাহলে বেসিক্যালি প্ল্যানিং আর হচ্ছে যে এস্টিমেটিং হচ্ছে দুইটাকেই আমরা মেইনলি ফোকাস করবো আজকের লেকচারে ইনশাআল্লাহ। সো রিসোর্স প্ল্যানিং আমরা বুঝতেই পারছেন, বেসিক্যালি আপনার যে রিসোর্স কি লাগবে সেগুলাকে অ্যালোকেট করা। তো রিসোর্স অ্যালোকেটিং করতে গেলে, রিসোর্স প্ল্যানিং করতে গেলে একজন প্রজেক্ট ম্যানেজারকে নিচের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার খুঁজে বের করতে হবে, যে আমার প্রজেক্ট করতে গেলে আমার কি কি স্কিল সেট দরকার, আমার এই কাজগুলো করার জন্য কারা অ্যাভেলেবল আছে, মানে আমার এইচআর কারা কারা হবে, অ্যাভেলেবল যে রিসোর্সগুলো আছে সেগুলোর জন্য আমার স্কিল সেট আছে কিনা, অথবা ইন্টারনাল রিসোর্সগুলো বা এক্সটার্নাল রিসোর্স যদি আমি প্রকিউর করতে চাই সেক্ষেত্রে কার সাথে আমার কি যোগাযোগ মেনটেন, কোন অথরিটি থেকে পারমিশন নিতে হবে। তারপরে এই রিসোর্সগুলো আমার কম বেশি হইলে বা এদিক সেদিক হইলে সেক্ষেত্রে আমার আপনার প্রজেক্ট শিডিউলিং বা প্রজেক্ট কস্টে কিরকম ইম্প্যাক্ট ফেলবে, ঠিক আছে। এবং এই রিসোর্সগুলো আপনি কালেক্ট করলেন, এবার কালেক্ট করার পর সেগুলো কিভাবে এলোকেট করবেন বা ইউজ করবেন। সো এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যদি প্রজেক্ট ম্যানেজার ঠিক মতো করতে পারে তাহলে সে ভালো একটা রিসোর্স প্ল্যানিং করতে পারবে। Oh, that's good. We can see there are 21 participants. Okay. Thank you so much, guys. Welcome to our class. Okay. সো এই গেল হচ্ছে রিসোর্স প্ল্যানিং। সো আসলে এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই, জাস্ট জাস্ট হচ্ছে দুই একবার পড়বেন তারপর নিজের মতো করে লিখবেন। রিসোর্স প্ল্যানিং এর মধ্যে এই যে আমার যে রিসোর্স অ্যালোকেশনটা, এই রিসোর্স অ্যালোকেশন প্রসেসের ক্ষেত্রে আমার একটা ম্যাট্রিক্স হেল্প করতে পারে, যেটাকে আমরা বলছি রিসোর্স রেসপন্সিবিলিটি ম্যাট্রিক্স, RRM, রিসোর্স রেসপন্সিবিলিটি ম্যাট্রিক্স, RRM। এটা কি? এই যে রিসোর্স অ্যালোকেট করার জন্য একটা টেকনিক, যেখানে আপনি জানতে পারেন যে আপনার এটা হচ্ছে কি, ইটস ডান আফটার দ্য কমপ্লিশন অফ দ্য WBS, মানে ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড স্ট্রাকচার। কি করি আমরা ওই যে ইন্ডিভিজুয়াল কাজ, কার কি কাজ বা কোন কোন কাজ আছে সেগুলো আমরা দেখেছিলাম লাস্ট লেকচারে। সেগুলো আপনাকে লাস্ট চ্যাপ্টারে মানে সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখেছিলাম WBS। WBSটা করার পরে সেখান থেকেই আপনি কি করতে পারেন, এই যে এই রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে আপনি এই RRM, রিসোর্স রেসপন্সিবিলিটি ম্যাট্রিক্স করতে পারেন। বেসিক্যালি এখানে কি করা হয়, এইখানে হচ্ছে যে আপনার
প্রজেক্টের যে কাজ, এই যে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার হচ্ছে এই যে অ্যাক্টিভিটিস গুলো, যেমন একটা ধরুন আপনার ডিজাইন করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে, টেস্ট করতে হবে, পাইলট টেস্টিং, ইমপ্লিমেন্টেশন, ট্রেনিং, ডকুমেন্টেশন, একটা প্রজেক্টের ধরেন এই কাজগুলো আছে, তো সে হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, একটার পর একটা কাজ। এই কাজগুলো কোনটা কোন কাজ, ধরেন আপনার কি বলে যে এই যে প্রজেক্টে আপনার টিম মেম্বার আছে হচ্ছে 7 জন, ফ্রেড, রোজ, বব, বার, ফ্র্যান, লেন আর হচ্ছে সু। এই 7 জনের কে কি দায়িত্ব, কার কি দায়িত্ব, রিসোর্স কার কি দায়িত্ব, সেই দায়িত্বটা ভাগ করে দেওয়া, সেটাকে বলা হচ্ছে রিসোর্স রেসপন্সিবিলিটি। এরা হচ্ছে আমার রিসোর্স, এই যে লোকগুলা তারা হচ্ছে আমার রিসোর্স, মানে হিউম্যান রিসোর্স, আর তাদেরকে আমি রেসপন্সিবিলিটি আমি ভাগ করে দিচ্ছি। ম্যাট্রিক্স হচ্ছে এই যে রো কলাম দ্বারা প্রকাশ করা, সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। সো আমার কার কি দায়িত্ব, যেমন ফ্রেড তার হচ্ছে পি, যেমন রোজ তার হচ্ছে এস, বব এর এ, আবার কোনটাতে পি, ফ্রেন এর হচ্ছে আই, আবার এরকম। তাহলে কোনটাই পি আই, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? পি মানে হচ্ছে পার্টিসিপেন্ট, তার মানে ফ্রেড কি করবে, ডিজাইনের ক্ষেত্রে যে কাজ সেখানে সে পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, ঠিক আছে। আবার দেখেন আপনার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে হবে অ্যাকাউন্টেবল, মানে তার দায়িত্বে থাকবে, মানে সে হবে কি পার্সন, ঠিক আছে, সে এইটার হচ্ছে জবাবদিহিতা তার কাছে, সুতরাং তো এটার মেইন দায়িত্ব পালন করবে। আবার টেস্টিং এর ক্ষেত্রে সে হচ্ছে রিভিউ, মানে টেস্ট অন্য কেউ করবে, যেমন টেস্ট কে করবে, অ্যাকাউন্টেবল হচ্ছে বব, বব হচ্ছে টেস্ট করবে, টেস্ট করার পরে সেটা হচ্ছে রিভিউ করবে হচ্ছে আপনার ফ্রেড। ইনপুট, যেমন ফ্রান সে হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট কাজগুলো করে, ডিজাইনের ক্ষেত্রে সে ইনপুট দিবে, আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে সে ইনপুট দিবে। আর এস হচ্ছে সিগনেচার রিকোয়ার্ড, সিগনেচার রিকোয়ার্ড হচ্ছে মোটামুটি যে হচ্ছে একটু বস টাইপের, ওকে, তার কাজ হচ্ছে খালি সিগনেচার দিয়ে পাস করাই দেওয়া। এই যে রোজ বোঝা যাচ্ছে সে সবগুলোতে কাজে তার হচ্ছে কি আপনার সিগনেটরি, ওকে, অথরিটি। সো এইভাবে তাহলে হচ্ছে একটা টেবিল থাকলে এই ম্যাট্রিক্সটা করলে ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই যে আপনার কার কি কাজ, ঠিক আছে, কার কি কাজ সেটা, ওকে। পরীক্ষা যদি আসে ম্যাট্রিক্সটা কি, একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করুন, তো জিনিসটা কি বলে তারপর এটা নিজে, এত কিছু দরকার নাই, পরীক্ষা আসলে জাস্ট 3-4টা কাজ দিয়ে 2-3 জনের নাম দিয়ে জাস্ট ছোট একটা টেবিল করে দিবেন, দ্যাটস ইট, ঠিক আছে। এত সবটা দিতে হবে এমন কোনো কথা নাই। প্রজেক্ট ক্যালেন্ডার, এটা সিম্পল কথা। ক্যালেন্ডার হচ্ছে যেহেতু আপনার প্রজেক্টে অনেক ধরনের টিম মেম্বার থাকে এবং আপনার যদি ফ্লেক্সিবল ওয়ার্ক এনভায়রনমেন্ট, এখন বিভিন্ন টিম মেম্বাররা কেউ পার্ট টাইম, কেউ ফুল টাইম, কেউ এক সময় কাজ করে, কেউ এক শিফটে, কেউ আরেক শিফটে, কেউ একদিন, কেউ আরেক দিন, এরকম আপনার কি বলে যে ডাইভার্সিটি থাকে। তো সেই জন্য আপনি যদি প্রজেক্ট ক্যালেন্ডার তৈরি করতে পারেন তাহলে কি হবে, আপনার সবাই জানতে পারবে যে কার কোন দিন কাজ, যেন করে আপনার প্রজেক্টের শিডিউলিংটা যেন সুন্দর করে হয় এবং সেটা যেন নন ওয়ার্ক ডেজে যেন না পড়ে, এটা যেন নন ওয়ার্কিং ডে বা হলিডে সেগুলোতে যেন প্রজেক্টের কাজটা না পড়ে, যেন আপনাকে আগে। জি প্রজেক্ট ক্যালেন্ডারটি কি আসলে প্রজেক্ট রোস্টার যেটা আর কি, জি মানে জি 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 রোস্টার, হ্যাঁ। জাস্ট এমপ্লয়ি যারা আছে প্রজেক্টে যারা ইনভলভ তাদের রোস্টারটা, তাই তো জি স্যার? জি জি হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, সো আমাদের কি বলে বেস আপনার ক্যালেন্ডার হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে বেস ক্যালেন্ডার আর একটা হচ্ছে মাল্টিপল ক্যালেন্ডার। বেস ক্যালেন্ডার হচ্ছে জাস্ট বেসিক, যেটা মানে কি বলে ফান্ডামেন্টাল যে ক্যালেন্ডারটা আর কি, স্ট্যান্ডার্ডে যে আপনার উইকে কতটা ওয়ার্ক ডে, হলিডে কি, ঠিক আছে, সেগুলাকে। এখন এই বেস ক্যালেন্ডারটা কি আপনি হচ্ছে মাল্টিপল ক্যালেন্ডার আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে, ফর ইচ টিম মেম্বার, প্রত্যেকটা টিম মেম্বারের জন্য আলাদা আপনি কি বলে যে আপনার হচ্ছে ক্যালেন্ডার তৈরি করবেন, যে তার ওই দিন তার কাজগুলা কি, ঠিক আছে। কেউ হয়তো বা এই হলিডেতে কাজ করবে, কেউ করবে না, কেউ হয়তো বা ঈদের সময় কাজ করবে, কেউ করবে না, যদি এখানে ক্রিসমাসের কথা বলা, যেহেতু আপনার কি বলে আমেরিকান বই। তাহলে এই ক্যালেন্ডারগুলো যদি আপনি তৈরি করেন, মানে বেসিকটা হচ্ছে সবার জন্য একটা বেসলাইন ক্যালেন্ডার, মাল্টিপল হচ্ছে ইচ টিম মেম্বারের জন্য আলাদা আলাদা করে, এবং সেটা করতে বলে তাহলে প্রজেক্ট ম্যানেজার খুব সহজ হয় তার জন্য, যে আপনার ওই যে কি বলে প্রজেক্টের ডেডলাইনটা বা নেটওয়ার্কিং কি বলে ডায়াগ্রামটা বা এরকম শিডিউলিং করাটা তার জন্য ইজি হয়। আচ্ছা, এইখানে কিছু আপনার ডেফিনেশন দেওয়া আছে, একটু দেখে নিন আপনারা। এই ডেফিনেশনগুলো আপনাদের ওই অ্যাসাইনমেন্টে কিন্তু লাগে, ছোট ছোট ডেফিনেশন আছে মনে হয় অ্যাসাইনমেন্ট, যেমন আমার সোফার আই ক্যান রিমেম্বার ইফোর্ট আওয়ার সম্ভবত আছে আপনার এই কি বলে অ্যাসাইনমেন্ট 1 বা 2 তে, এরকম ডেফিনেশনগুলো একটু দেখে নিন আপনারা। ওই রিসোর্স রেসপন্সিবিলিটি ম্যাট্রিক্স RRM, এটার সাথে রিলেটেড আরেকটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে আমাদের এই যে টাস্ক অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স, ট্যাম বা টাম। এটা কি জিনিস, এটা হচ্ছে ওই যে আপনি সরি সো এই আপনি যে বিভিন্ন জনকে যে কাজগুলো ভাগ করে দিলেন, কার কি কাজ, কে পার্টিসিপেন্ট, কে অ্যাকাউন্টেবল, কে রিভিউ করবে, কে সাইন করবে, কার কি কাজ, এই কাজগুলো করতে কত দিন লাগবে, ডিউরেশন,
এই ডিউরেশন গুলো যখন আপনার ডিউরেশন গুলো যে নিয়ে যে ম্যাট্রিক্সটা করা হবে সেই ম্যাট্রিক্সটার নামই হচ্ছে ট্যাম, টাস্ক অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্স। ওকে, ডিউরেশন। তাহলে এটা করা হবে আপনার কি বলে যে ওই রিসোর্স রেসপন্সিবিলিটি ম্যাট্রিক্স এর উপর বেস করে এই টাস্ক অ্যাসাইনমেন্ট ম্যাট্রিক্সটা করা হবে। যেমন দেখেন কনসেপচুয়াল ডিজাইন ফ্রেডের করতে লাগবে 10 দিন, রোজের করতে লাগবে 5 দিন, ববের করতে লাগবে 8 দিন। ঠিক আছে, এরকম যার যে কাজ, যেমন ফ্রেডের কাজ ছিল হচ্ছে পার্টিসিপেন্ট, তাহলে সে 10 দিন লাগে সেটা পার্টিসিপেন্ট করবে। রোজের হচ্ছে সাইন করবে, তো রোজ সেটা হচ্ছে তার সাইনটার জন্য সে 5 দিন ধরে সেটাকে দেখবে, দেখে তারপর হচ্ছে সেটা সাইন করবে, এরকম ভাবে। সো জাস্ট ওই আগেরটা ছিল কার কি কাজ, আর টাইমটা হচ্ছে ওই কাজটা করতে তার কতদিন ডিউরেশন লাগবে, এই যে টাস্ক ডেজ রিসোর্স কতদিন লাগবে। ঠিক আছে, ভেরি সিম্পল। আমাদের আজকের গুরুত্বপূর্ণ পার্টে আমরা ঢুকতেছি, কস্ট এস্টিমেটিং, আমাদের সেকেন্ড যে প্রসেসটা ছিল। জি স্যার টাস্ক যেটা দেখালেন স্যার, আমি তো স্যার অন্য একটা উদাহরণও তো দিতে পারি, তাই না স্যার? সাপোজ জি জি, অন্য একটা, আমি যেমন একটা প্রজেক্টের উদাহরণ তো দিতে পারি। নো প্রবলেম, নো প্রবলেম, অ্যাজ ইউর উইশ। ওকে স্যার, গুড স্যার, থ্যাংক ইউ। কস্ট এস্টিমেটিং আমরা সেকেন্ড পার্টটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের ম্যাথ আছে এখানে, অন্য দুইটা খুবই সিম্পল, সেখানে ডিটেলসের কিছু নাই, জাস্ট সংজ্ঞা। আমরা রিসোর্স প্ল্যানিংও দেখলাম, আমাদের থার্ড ফোর্থ আমরা বুঝিয়ে গেছি, ডিটেলস নাই, খালি আমরা এখন আজকে ইনশাআল্লাহ সেকেন্ডটাকে খুব ভালো করে ফোকাস করব। কস্ট এস্টিমেটিং তো আমরা বুঝতে পারছিলাম যে আমাদের টোটাল প্রজেক্টের কত কস্ট লাগবে, সেগুলাকে আমাদের আগে থেকেই কি বলে এস্টিমেট করা, ধারণা করা। আমাদের এই কস্ট এস্টিমেটিং এর ক্ষেত্রে কিছু টুলস এন্ড টেকনিক্স, এটা আমি দেখলাম আপনাদের ইয়েতে সেকেন্ড অ্যাসাইনমেন্টে মনে একটা কোশ্চেন আছে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টুলস অর টেকনিক্স অফ কস্ট এস্টিমেশন, চুজ ওয়ান অ্যান্ড এক্সপ্লেইন বা হাউ ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট ইন কি বলে প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো তাহলে এই কোশ্চেনটা কিন্তু আপনাদের কি বলে অ্যাসাইনমেন্টও আছে, এই অ্যাসাইনমেন্ট 2তে সম্ভবত। ঠিক আছে, পরীক্ষাতেও আসতে পারে। সো আমাদের একটু ভালো করে খেয়াল করেন, কস্ট এস্টিমেশন করার জন্য আমাদের 4টা টেকনিকের কথা বলা আছে এখানে, 4টা টেকনিক। একটা হচ্ছে অ্যানালগাস, মানে হচ্ছে অ্যানালজি মানে সিমিলার বা টপ ডাউন এস্টিমেট, আর এটা হচ্ছে বটম আপ। টপ ডাউন বা সিমিলারটা হচ্ছে যে অলরেডি আপনার একটা প্রিভিয়াস বা একটা সিমিলার প্রজেক্ট চলতেছে কোম্পানির, ঠিক আছে, অলরেডি আগে একটা হয়েছিল এরকম বা অলরেডি চলতেছে, তাহলে ওই প্রজেক্টের মতো করে সিমিলারলি যদি ওই প্রজেক্টের এক্সপিরিয়েন্স ইউজ করে আপনি আপনার এই নতুন প্রজেক্টের জন্য সেই ইনপুটগুলো আপনি ইউজ করলেন, অ্যাকচুয়াল যে গত প্রজেক্টে বা সিমিলার প্রজেক্টে অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে সেগুলো ইউজ করে আপনি বর্তমানে কারেন্ট প্রজেক্টটাকে আপনি এস্টিমেট করছেন কস্ট, সেটাকে আমরা বলছি অ্যানালগাস এস্টিমেট বা হচ্ছে টপ ডাউন এস্টিমেট। এটা অ্যাকুরেট হবে কি হবে না সেটা নির্ভর করবে দুইটা প্রজেক্ট কতটুকু সিমিলার, কত ক্লোজ, সেটার উপর নির্ভর করবে। যত বেশি সিমিলার হবে তত বেশি অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি। বটম আপটাকে আমরা বলছি যে বেসিক্যালি ওই আমাদের ক্র্যাশ থেকে শুরু করা, মানে একদম ইয়া থেকে কোনো স্পেসিফিক কোনো কাজ থেকে না, এটা হচ্ছে যে একদম ডিটেলস থেকে কস্টের উপর ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আইটেম এন্ড দেন সাম টু গেট এ প্রজেক্ট টু কাজ। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যে আইটেম, প্রত্যেকটা কাজের জন্য কত খরচ সেগুলো আপনাকে বের করে তারপর আপনি একসাথে গিয়ে পরে যোগ করবেন যে আমার টোটাল খরচ কত। তো এটা একটু মেসি, এটা একটু কি বল টাইম কনজিউমিং, ঠিক আছে, বিশেষ করে বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা যাওয়াটা উচিত হবে না। ওকে, থার্ড যে মডেলটা সেটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক মডেলিং, আর ফোর্থ হচ্ছে কোকোমো, কনস্ট্রাকটিভ কস্ট মডেলিং। সো প্যারামেট্রিক মডেলিংটা হচ্ছে বেসিক্যালি এটা আমরা বলছি যে ওকে, প্যারামেট্রিক মডেলিংটা হচ্ছে যে প্রজেক্টের বিভিন্ন প্যারামিটার বা কি বলে ক্যারেক্টারিস্টিক থাকে, তো সেগুলোকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে আপনার করা, কি বলে যে ইউজ করে আপনার হচ্ছে কি প্রজেক্টের কস্টটা প্রেডিক্ট করা। ফর এক্সাম্পল ধরেন 50 পার লাইন অফ প্রোগ্রামিং কোড, আপনি যে কি বলে প্রোগ্রামিং করবেন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য। সো প্রোগ্রামিং বা কোনো একটা আইটেম, বিভিন্ন ফ্যাক্টরিং আইটেম থাকে, বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, ওই অ্যাক্টিভিটির যদি আপনি কস্ট যদি আপনি জানেন প্রত্যেকটার জন্য, ধরেন ফর এক্সাম্পল একটা ওয়ার্ক স্টেশনের জন্য আপনার হচ্ছে $10 লাগবে, তাহলে আপনার যদি 10টা ওয়ার্ক স্টেশন লাগে প্রজেক্টে, তাহলে আপনাকে কি বলে $1,00,000 লাগবে। আপনার প্রোগ্রামিং লাইন, এক লাইন লিখতে গেলে আপনার $50 খরচ, তাহলে আপনার যদি 100 লাইন লিখতে হয় সেক্ষেত্রে আপনার $5,000 খরচ হবে। ক্লিয়ার? সো তার মানে হচ্ছে কি জাস্ট সিম্পলি আপনি বিভিন্ন প্যারামিটার বা ক্যারেক্টারিস্টিক ইউজ করবেন, ফ্যাক্টর,
যে আমার ওই ফ্যাক্টরগুলোর উপর বেস করে আপনি কি করবেন, আপনার হচ্ছে ওভারঅল আপনি কস্ট এস্টিমেট করার চেষ্টা করবেন। সিম্পলও হতে পারে আবার কমপ্লেক্সও হতে পারে, ঠিক আছে। আর অ্যাকুরেসি ডিপেন্ড করা হচ্ছে হিস্টোরিক্যাল ইনফরমেশন। আপনি যে এই যে বলতেছেন $50 বা $10,000, সেগুলো হচ্ছে বেসিক্যালি হিস্টোরিক্যাল, বা যদি আপনি যদি কি বলে এই এই অন্য কোনো প্রজেক্ট থেকে নেন, সেগুলো থেকে এটা নির্ভর করবে যে কতটুকু অ্যাকুরেট বা কতটুকু ক্লোজ টু ইয়োর ওন মডেল, সেটার উপর নির্ভর করবে, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদের যেটা হচ্ছে গিয়ে জাস্ট আপনি যদি ফ্যাক্টর গুলো জানেন, তাদের কস্ট যদি জানেন, তাহলে আপনি টোটাল কস্টটা এখানে বের করতে পারবেন। সেটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক মডেলিং। আরেকটা হচ্ছে আমাদের কোকোমো। কোকোমো হচ্ছে কনস্ট্রাকটিভ কস্ট মডেল, কনস্ট্রাকটিভ কস্ট মডেল। তো সেখানে বেসিক্যালি এটা হচ্ছে আরো একটু অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার। এটা সফটওয়্যার যেটা হচ্ছে এস্টিমেটিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কস্ট, ডেভেলপড বাই ব্যারি বুয়েম, একজন লোক সেটা আবিষ্কার করেছে। সেটা সম্ভবত 1975 সম্ভবত এরকম। আপনার একটু উইকিপিডিয়াতে সার্চ দিলেই হবে, ও কোন সম্পর্কে বিস্তারিত চলে আসবে। সো আমরা বলছি যে উনি এটা করেছেন কিসের জন্য? ফর এস্টিমেটিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কস্ট। তাহলে আপনি যদি আপনার কোম্পানির বা প্রজেক্টের জন্য যদি আপনি সফটওয়্যার যদি আপনি ডেভেলপ করেন, তাহলে ওই সফটওয়্যারের ইউজ করে, মানে অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার ইউজ করে হচ্ছে এই মডেলিংটা আমরা হচ্ছে করে থাকি, সেটা হচ্ছে কোকোমো। আচ্ছা, রানা দত্ত প্রশ্ন করেছেন, স্যার এটা কত নাম্বার ব্লক? দিস ইজ ব্লক নাম্বার 3। ব্লক নাম্বার 3 কস্ট এন্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট। আমরা ফার্স্ট পার্টটা দেখছি কস্ট ম্যানেজমেন্টটা, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট দেখব। সো বেসিক্যালি এই আপনার যে কোকোমো 1টা ছিল, কোকোমোর যে ফার্স্ট ভার্সনটা ছিল 1975 অথবা 1981 এরকম ছিল, বা 85। আর কোকোমো 2 যেটা আছে আপনার যে লেটেস্ট ভার্সন, এটা সেকেন্ড ভার্সন, সেটা হচ্ছে 1995 এ এসেছে। লেটেস্ট কম্পিউটারাইজ মডেল। বেসিক্যালি দিস ইজ এ কম্পিউটারাইজ মডেল ও সফটওয়্যার, যেখানে আপনি ইনপুট দিবেন, আপনি তাহলে আপনার কি হবে, তারা আপনার কস্ট, এফোর্ট, শিডিউল সবকিছু তারা আপনাকে বের করে দিবে, যে এই কাজগুলো করলে আপনার হচ্ছে এত কস্ট হবে, এত সময় লাগবে, এইভাবে শিডিউলিং করতে হবে। তাহলে এই সফটওয়্যারটা হচ্ছে বেসিক্যালি দিস ইজ অ্যাডভান্স লেভেল সফটওয়্যার দ্যাট হেল্পস প্রজেক্ট ম্যানেজার ইন দিজ অ্যাক্টিভিটিস, ঠিক আছে। কস্ট এস্টিমেটিং, তো 4 ধরনের কস্ট এস্টিমেটিং, সেগুলো আপনার একটু, বা আপনার আরো যদি ডিটেলস দেখতে চান, সেখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে। এই কস্ট, হ্যালো জি হ্যালো জি, স্যার, এই চারটার মধ্যে স্যার মানে কোনটা বেশি মানে ভালো হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে বা ইট ডিপেন্ডস। এটা হচ্ছে আপনার কাছে কি ইনফরমেশন আছে তার উপর। এখন যদি দেখা যায় যে আপনার কাছে একটা সিমিলার প্রজেক্ট আপনি অলরেডি আপনার কাছে একটা আছে, বা আপনি কেউ রিসেন্টলি একটা কাজ করেছেন, সেক্ষেত্রে আপনার জন্য টপ ডাউন এস্টিমেটটা বেস্ট, ঠিক আছে। আর যদি খুব অল্প একটা প্রজেক্ট কিন্তু আপনার অতীত কোনো অভিজ্ঞতা নাই, সেক্ষেত্রে একদম স্ক্র্যাচ থেকে শুরু করছেন, সেক্ষেত্রে হচ্ছে বটম আপ। আপনি যা যা করছেন ফিল্ডে, সেখানে ভিত্তি করে পরে হচ্ছে টোটাল কস্টটা বের করা। আর প্যারামেট্রিক মডেলিং আমার কাছে মনে হয় এটা হচ্ছে আপনার সিম্পলের মধ্যে বেস্ট। ওকে, আপনি যদি পার ইউনিট, মানে আপনার হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টর, যদি আপনি যদি প্রজেক্টের যে প্যারামিটার বা ক্যারেক্টারিস্টিক, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা ফ্যাক্টর, এদের যদি আপনি খরচটা জানেন, তাহলে কি করতে পারবেন, আপনার চাইলে আপনার টোটাল প্রজেক্টে টোটাল কতটুকু লাগবে সেটা দিয়ে আপনি আপনার সহজেই আপনার টোটাল কস্ট আপনি বের করে ফেলতে পারেন, ঠিক আছে। ওকে, জি থ্যাংক ইউ স্যার। আর কোকোমোটা হচ্ছে এটা অ্যাডভান্স লেভেল, সেটা দেখা গেছে একটা সফটওয়্যারের দামে হয়তো বা অনেক হবে, সেটা হয়তো বা আপনার আমার অনেকেরই সেখানে অ্যাক্সেস থাকবে না। সেটা হচ্ছে বড় ধরনের কোনো কোম্পানি, তাদের কাজে হচ্ছে এরকম, তারা হয়তো বা সেটা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার ইউজ করবে। কস্ট এস্টিমেট করতে কিছু টিপিক্যাল প্রবলেমস কিছু আছে বা লিমিটেশনস, যেমন কস্ট এস্টিমেশন ফর লার্জ প্রজেক্টের ক্ষেত্রে কস্ট এস্টিমেট কমপ্লেক্স, সিগনিফিক্যান্ট এফোর্ট লাগে, এবং সেখান থেকে কস্ট অনেক সময় বলে যে আপনি যে কি কি করতে হবে সেটা বোঝার আগেই বলে আর তুমি কস্ট এস্টিমেট করো। অনেক কিছু দেখা গেছে কস্ট শুরুতে বোঝা যায় না, পরে গিয়ে বাড়ে। তো তার জন্য পসিবল দেখেন কতগুলো, এইখানে হচ্ছে 4টা 4 প্রবলেমস দেওয়া আছে, 4টা প্রবলেম, আর হচ্ছে তাদের পসিবল সলিউশন দেওয়া আছে। সো একটু ওই আমি জাস্ট ফার্স্টটা বলে দিচ্ছি, পরেরগুলো একটু আপনারা নিজেরা দেখে নিয়েন। আমার এরকম যে কমপ্লেক্স এবং অনেক সময় লাগে, বোঝা যায় না সঠিকভাবে, তার সলিউশনটা হচ্ছে যে এই একসাথে কস্টটা প্রজেকশন না করে বিভিন্ন স্টেজে, ভেরিয়াস স্টেজ অফ প্রজেকশন রিডো এস্টিমেট, আপনি যে শুরুতে যে এস্টিমেটটা করেছেন, সেই এস্টিমেটটা আবার পরবর্তী বিভিন্ন স্টেজে কি আবার হচ্ছে রিডো করবেন। তাহলে আপনি সহজে বোঝা যাবে যে আপনার কি বলে যে ওভার দ্য টাইম যে হোয়াট ইজ দ্য কস্ট কন্ডিশন অফ দিস প্রজেক্ট, ঠিক আছে।
ওকে, আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমার স্টেজ গেট রাখতে হবে, যে কোনো স্টেজে গিয়ে যদি মনে হয় যে না আমার চলে আসা উচিত, তাহলে আমাকে চলে আসতে হবে। এইখানে আরেকটা জিনিস আপনার মনে রাখতে হবে, সেখানে হচ্ছে যে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ডোন্ট গেট কট ইন এসকেলেশন অফ কমিটমেন্ট। এসকেলেশন অফ কমিটমেন্ট এই 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 ফাঁদে পড়া যাবে না। কিরকম, যে আপনি প্রজেক্টে ধরেন অনেক টাকা ইনভেস্ট করেছেন কিন্তু লস আসতেছে, তারপর আপনি টাকা ঢালতেছেন কেন, এই আশায় যে আর একটু ঢাললে মনে হয় একটু ভালো আসবে, একটু ঢাললে মনে হয় একটু ভালো আসবে, এরকম বা একটু রিকভারি আপনাকে রিকভার করতে পারবো, এরকম করতে করতে দেখা গেছে কি আপনার কি বলে হয়তোবা এক সময় গিয়ে আপনার দেখা গেছে আপনি খালি এরকম করেই যাচ্ছেন, নতুন নতুন রিসোর্স এনে যাচ্ছেন, কিন্তু আসলে প্রজেক্টটা লাভজনক হচ্ছে না। যদি আপনি মনে হয় যে প্রজেক্টটা লাভজনক হচ্ছে না, তাহলে আপনার কি করতে হবে, প্রজেক্ট থেকে আপনাকে বেরিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, এছাড়া অন্যান্য যে কারণগুলো আছে, প্রবলেমগুলো, সমাধানগুলো একটু দেখে নিন আপনারা। ঠিক আছে, আমরা ম্যাথে ঢুকে যাই। আমাদের ম্যাথের যে ইয়েটা, সেটা হচ্ছে আমাদের আর্নড স্যার একটা প্রজেক্ট শুরু করলে স্যার বেরিয়ে আসাটা কি স্যার এইভাবে বেরিয়ে আসতে হলে তো কস্ট গুলো সব দিয়ে আসতে হবে স্যার? হ্যাঁ, সেক্ষেত্রে তো লস হবে, কিন্তু দেখা গেছে আমার ফার্দার ফিউচার, এবং যদি মনে হয় যে না ফিউচারে আমার লাভের কোনো সম্ভাবনা নাই, লস করেই যেতে হবে, তাহলে ফিউচারে বেশি সময় ধরে লস না করে এখনই, কারণ আজকে না বের না বের হন 1 বছর 2 বছর 5 বছর পর আপনি তো এবার কন্টিনিউয়াস লস দিয়ে কোম্পানি টিকে থাকতে পারে না। সো ইটস ওকে, বেটার দেন লেট, তাই না? সো আপনাকে কি বলে, বেটার টু বি আর্লি দেন লেট। সো আপনি তাইলে আপনার দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব, এই সেই হচ্ছে। কিন্তু রিয়েল লাইফে যদি আপনি দেখেন যে না আপনার প্রজেক্টে এটা সফল হওয়ার সম্ভাবনাই নাই, সেক্ষেত্রে আর নতুন করে আর রিসোর্স না ঢেলে, রাদার দেন ইটস it should be a wise Should be decision stopped. to come out of the project. Yeah. তারপরে আমাদের এই অঙ্কের পার্টে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের আর্ন ভ্যালু অ্যানালাইসিস, ইভিএ। সো এটা হচ্ছে কি একটা প্রজেক্ট পারফরমেন্স মেজারমেন্ট টেকনিক। সো প্রজেক্টটা আপনার কি বলে যে আপনি কি প্ল্যান করেছিলেন আর অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো প্রজেক্ট পারফরমেন্স মেজারমেন্ট একটা টেকনিক, ইভিএ, আর্নড ভ্যালু অ্যানালাইসিস, দ্যাট টেকস ইনটু কনসিডারেশন। তাহলে সে কি কনসিডার করে, প্রজেক্টের স্কোপ কনসিডার করে, টাইম কনসিডার করে, কস্ট কনসিডার করে, এন্ড কম্পেয়ার অ্যাকচুয়াল পারফরমেন্স টু এ প্রজেক্ট বেসলাইন। প্রজেক্টের যে বেসলাইন যে পারফরমেন্স, বেসলাইন যে আমাদের যে বেসলাইন, যেটা হচ্ছে আমাদের বেঞ্চমার্ক থাকে, যেটা যার সাথে আমরা কম্পেয়ার করব, তার সাথে কম্পেয়ার করা হয় যে অ্যাকচুয়াল যে পারফরমেন্সটা এই প্রজেক্টে। তখন গিয়ে দেখা হয় যে আমাদের এই প্রজেক্ট আমাদের বেসলাইনের চেয়ে আমরা কি ভালো আছি না খারাপ আছি, ঠিক আছে, বা আমাদের কি সাকসেসফুল নাকি নন সাকসেসফুল, সেগুলো হচ্ছে এই সব ক্রিটিক্যাল পয়েন্টগুলোর উপরে আমাদের বের করতে হবে। সো ইভিএ বেসিক্যালি রিকোয়ার্স 3 ভ্যালুজ। তাহলে এই 3টা জিনিস আমাদের ইভিএ তে লাগবে। আমরা শুরুতে কিছু টার্মগুলো একটু জেনে নিই, তারপর আমরা ম্যাথে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ফার্স্ট হচ্ছে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউল, যেটাকে আমরা বলছি পিভি বা প্ল্যান্ড ভ্যালু। প্ল্যান্ড ভ্যালু কি জিনিস, যে আপনার হচ্ছে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ, যে আমাদের ওয়ার্ক যে শিডিউল, আমরা যে কাজটা আমরা শিডিউল করেছি তার জন্য যে বাজেটেড কস্ট, আমরা টোটাল বাজেট কত রাখছি সেই কাজের জন্য। তারপর হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক পারফর্মড, এই যে আমি যে ওয়ার্কটা করেছি, কাজটা করেছি, তার জন্য আমার অ্যাকচুয়াল খরচ কত হয়েছে। আগেরটা ছিল বাজেটেড কস্ট, আমি যে কাজটা শিডিউল করেছি তার, আর আমি সেই কাজটা যেটা শিডিউল করেছি সেটা এখন হচ্ছে পারফর্ম করেছি, এবার পারফর্ম করতে গিয়ে আমার অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে। আর থার্ড যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে এই যে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্মড, এই যে এই দুইটা টার্ম একসাথে, বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম, ইভি, অথবা আর্নড ভ্যালু, সেটা হচ্ছে আর্নড ভ্যালু। আর্নড ভ্যালু কি জিনিস, যে আমি বাজেট করেছিলাম কত, আমার যে টোটাল যে কস্ট, এই যে প্ল্যান্ড ভ্যালু, যে বাজেট, আমি বাজেট করেছিলাম কত, আমার প্ল্যান্ড ভ্যালু, তার সাথে গুণ হবে হচ্ছে আমার কি বলে, এই যে ওয়ার্ক পারফর্ম বলতে আমরা বুঝেছি পার্সেন্টেজ অফ ওয়ার্ক দ্যাট ইজ অলরেডি কমপ্লিট। তাহলে পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিট, তাহলে আপনি 1 নাম্বার যে বাজেটেড কস্ট বা প্ল্যান ভ্যালু, তার সাথে যদি আপনি কি বলে পার্সেন্টেজ কমপ্লিট যদি আপনি গুণ করেন, তাহলে আপনি যেটা পাবেন সেটাকে আমরা বলছি বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম, বা হচ্ছে আমাদের ইভিএ। এই ফর্মুলাগুলো, এবং পরের পেজে দেখেন কতগুলো ফর্মুলা দেওয়া আছে 2টা পেজে,
স্লাইড নাম্বার 15 আর 16 ফর্মুলাগুলো দেওয়া আছে, একটু আপনারা দেখে নেবেন বাসায়, বিকজ আমরা এখনই, আমি আর ফর্মুলাগুলো বলছি না, কারণ আমরা এখনই আমরা হচ্ছে ম্যাথে করব, ঠিক আছে? আপনার বাসায় একটু সংখ্যাগুলো দেখে নিয়েন। ওকে, আমরা ম্যাথে এই হচ্ছে সেম জিনিসগুলো আমরা বের করব এখন ইনশাআল্লাহ। তো এখানে দুইটা ম্যাথ আছে আপনাদের বইয়ে, এক্সাম্পল 1 আর হচ্ছে এক্সাম্পল 2। এইটা হচ্ছে আমি আপনাদের নতুন বই থেকে দিয়েছি, নতুন যে বইটা, সেটা পুরাতন বইতে দুইটাই আছে কিনা আমি শিওর না, দেখে নিয়েন। আপনাদের এই আপনার অ্যাসাইনমেন্ট 1 আর 2 বেসিক্যালি সেম কোয়েশ্চেন, হয়তো অঙ্কের ল্যাঙ্গুয়েজগুলোতে একটু চেঞ্জ। এই অঙ্কের ক্ষেত্রে সরাসরি অ্যামাউন্ট আপনার সহজ করে আপনাকে বলে দেওয়া আছে এক্সাম্পল 1টা, আর এক্সাম্পল 2তে হচ্ছে এরকম সরাসরি করে বলে দেওয়া নাই, রাদার দেন একটু কি বলে কমপ্লেক্স বলতে আমরা বুঝাচ্ছি একটু তোমার যেটা আপনার সরি একটু আপনার যেটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে একটু ওই ডিটেল টাইপের বা একটু কি বলে ক্রিটিক্যাল কিছু পয়েন্ট আছে ম্যাথ 2। সো দিস ইজ যেটা আমি করবো হচ্ছে এই যে ম্যাথ 2টা আমি করাচ্ছি, যেটা হচ্ছে আপনার যে সিমিলার টু ইউর অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন, এই 1 নাম্বার অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন নাম্বার 3 সিমিলার এই কোয়েশ্চেনটা আপনারা দেখেন। আমি অলরেডি সলিউশন করে দিয়েছি ইয়েতে, ওই আপনাদের কি বলে এই যে অ্যাসাইনমেন্টে যেটা আছে আমি সলিউশন করে দিয়েছিলাম, আর এখন বইয়ে যেটা আছে সেটা আমি দেখাচ্ছি এখানে। আশা করি ইনশাআল্লাহ আপনারা এইটা দেখলে ইনশাআল্লাহ আপনারা এক্সাম্পল হচ্ছে 1টাও আপনারা পেরে যাবেন। তাহলে এক্সাম্পল 1টা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক বলতে হচ্ছে বাসায় দেখবেন আর কি, ঠিক আছে? সেম জিনিস। তাহলে আমি এক্সাম্পল 2টা বুঝাই দিচ্ছি, তারপর আমাদের আজকে ক্লাস ইনশাআল্লাহ আমরা শেষ করব। দেখেন কি বলা হচ্ছে, আপনার মিনি প্রজেক্ট A mini project was estimated to be $25,000 and to be completed on 15 December 2009. 15 ডিসেম্বর হচ্ছে শেষ হবে। Calculated actual cost at the end of September. সেপ্টেম্বর মাসের শেষে হচ্ছে অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 18,500। Remaining 20% is to be completed as soon as possible to maintain the completion due date. What are the cost and schedule variances at this stage? Cost এবং schedule variance কত at this stage? Okay. তারপর বলছে if the original project duration was 18 months and total budget was $35,000, can you calculate the estimated cost of completion and estimated time to complete? The estimated cost of completion and the estimated time to complete আমাদের বের করতে বলেছে। So this is a brief description of the math. So now let's go to the formula, the solution part. প্রথমে যেটা করতে সেটা হচ্ছে আমাদের আর্নড ভ্যালুটা আমাদের বের করতে হবে। আর্নড ভ্যালুটা কোনটা ছিল? এই যে আমাদের আর্নড ভ্যালু। ওকে, 3 নাম্বার পয়েন্ট আর্নড ভ্যালু বা হচ্ছে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফরমেন্স, যেটা কি আর্নড ভ্যালু ইভি সমান হচ্ছে যে আমার কি বোঝে আপনার প্ল্যান্ড ভ্যালু বলতে কোনটা বোঝায়? বাজেটেড কস্ট ফর দ্য ওয়ার্ক শিডিউল ওয়ার্কের জন্য কত প্ল্যান রাখা হয়েছিল বাজেট, তার সাথে হচ্ছে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, সেটা গুণ করলেই ইভিএ। তাহলে দেখেন আমার এই যে ইভি সূত্র, ইভি সমান বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্মড, যেটা ইবি। আচ্ছা, ইবি এইখানে হবে না, ইবি হচ্ছে সামনে হবে। বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্মড যেটাকে আমরা বলছি পিবি বলছি, ইন্টু কমপ্লিট কত পার্সেন্ট, যে আমাদের এইখানে খেয়াল করেন, বলেন বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্মড। Budgeted cost of work performed, EB। আমাদের এখানে এই যে আপনার কি বলে মিনি প্রজেক্ট ওয়াজ এস্টিমেটেড টু বি $25,000, তাহলে $25,000 হচ্ছে আমাদের বাজেটেড কস্ট, যেহেতু ওই যে এস্টিমেটেড আমরা বলছি যে বাজেটেড
কস্ট আমরা হচ্ছে বাজেট করেছিলাম $25,000 এবং সেটা হচ্ছে কমপ্লিট করা হয়েছে 15ই ডিসেম্বর 2009। কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমরা কোথায় পাবো? কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? রিমেইনিং আছে হচ্ছে 20%, রাইট? রিমেইনিং 20%, ভেরি গুড। রিমেইনিং 20%, তাহলে আমার 100% থেকে আমার 20% বাদ দিলে বাকিটা, তার মানে অলরেডি আমার 80% আমার ডান। ওকে, সরি। সো তার মানে আমাদের কি বলে যে প্ল্যান্ড ভ্যালু, যেটা হচ্ছে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম ইনটু হচ্ছে আমাদের পার্সেন্টেজ কমপ্লিট, 25,000 ইনটু 80, তাহলে $20,000 হচ্ছে আমাদের আর্নড ভ্যালু। আর্নড ভ্যালু অথবা হচ্ছে যেটাকে আমরা বলছি আচ্ছা, এটা কিন্তু হচ্ছে এই যে আর্ন ভ্যালু বলতে কিন্তু বোঝানো হচ্ছে এইটা, যে আর্ন ভ্যালু মানেই হচ্ছে এইটাই যে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম। পারফর্ম মানে হচ্ছে অলরেডি হয়ে গেছে, এইটা এই আর্ন ভ্যালু সমান সমান এইটা, তারপর হচ্ছে সমান সমান এইটা, সমান সমান হচ্ছে ওই যে আপনার প্ল্যান্ড ভ্যালু। প্ল্যান্ড ভ্যালু কি ছিল? যে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউল। যখন এই পারফর্মের জায়গায় যখন শিডিউল কথাটা হবে, তখন হচ্ছে এই হচ্ছে আমার পিভি মানে প্ল্যান্ড ভ্যালু। শিডিউল করা হয়েছে যে এস্টিমেটেড, যে শিডিউল যখন করছিল তখন এস্টিমেট হচ্ছে 25,000, তার মধ্যে 80% হয়ে গেছে। তাহলে এই দুইটা গুণ করলেই আমার এই যে 20,000, সেটাকে আমি বলছি হচ্ছে এই যে এইটা বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম অথবা আর্ন ভ্যালু, একই কথা। ঠিক আছে? স্যার আর্ন ভ্যালু শব্দটা কেমন লাগে এখানে? তো স্যার এই যে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক পারফর্ম ঠিক আছে, জি আর্ন ভ্যালু তো মনে হয় যে মানে কোন একটা জিনিস আর্ন করছে, যে মানে এদের তো কাজ বাকি আছে এখনো। হ্যাঁ, ওই তো যতটুকু আর্ন করা হয়েছে, আমি যে 80% করছি সেটা আমি আর্ন করেছি, সেজন্য আর কি। ঠিক আছে, আমার তো যতটুকু আমি করতে পেরেছি আমি সেটাকে আমি আর্ন বলেছি, বাকিটা তো আমি হিসাবে এখন আনতেছি না। না স্যার, এই যে বাকি 20% এর নামই তো দেওয়া হয়েছে আর্ন ভ্যালু। না না, বাকি 20% তো আর্ন ভ্যালু না। নান ভ্যালু না আসলে স্যার, এটা হচ্ছে আমার কাছে যেটা মানে আমরা যে ওয়ার্ক ব্রেক ডাউন করি এবং আমাদের যে টোল গেট গুলো থাকে প্রজেক্টেড, রাইট? হুম, সাপোজ আমার প্রজেক্টেড 40% কমপ্লিট হয়েছে, ইন দা মিন টাইম আমার আনভ্যালু কত, রাইট স্যার? এরকম জি জি, ব্যাপারটা। সেটাই সেটাই সেটাই, জাস্ট যতটুকু কমপ্লিট হয়েছে তার ভ্যালুটা কত, দ্যাটস ইট। Right. এটা হচ্ছে আমি আর্ন করেছি। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আমাদের, আচ্ছা আমাদের কি চেয়েছে এখানে? কস্ট এন্ড শিডিউল ভেরিয়েন্সেস। তো কস্ট ভেরিয়েন্স বের করে, কস্ট এবং শিডিউল ভেরিয়েন্স বের করতে গেলে আমার শুরুতে আর্নড ভ্যালু বের করে নিতে হবে। ঠিক আছে, সেজন্য আমরা বের করে নিলাম। আর্ন ভ্যালু মানেই হচ্ছে এইটা সমান সমান আর্ন ভ্যালু, এইটা সমান সমান এই যে ইভি মানে হচ্ছে আর্ন ভ্যালু বা এইটা, তারপর সমান সমান এই হচ্ছে আমাদের মান। এটা এই আপনার পিভি মানে হচ্ছে প্ল্যান্ড ভ্যালু অথবা বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউলড, শিডিউল, সেটা হচ্ছে আমরা বলছি পিভি 25,000। কস্ট ভেরিয়েন্স যেটাকে আমরা বলছি সিভি, সেটা সমান সমান হচ্ছে এই যে আর্ন ভ্যালু যেটা পাইলেন $20,000, এর থেকে বাদ যাবে হচ্ছে এপি। এপি হচ্ছে কোনটা? এপি হচ্ছে আমার অ্যাকচুয়াল, আসেন আমরা যেটা Actual, দেই এই যে এপি, অ্যাকচুয়াল কস্ট। অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক পারফর্মড, আপনি যে কাজটা করেছেন, যে কাজটা অলরেডি ডান, সেই কাজটা করতে গিয়ে খরচ কত হয়েছে। এই হচ্ছে সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। এবং এই সূত্রগুলো কিন্তু মনে রাখা কিন্তু একটু কনফিউজিং, আমি নিজেই ভুলে যাই। সেই জন্য জি একটু আপনার একটু কিন্তু ভালো করে মনে রাখবেন এবং এগুলো প্র্যাকটিস করতে হবে। স্যার স্যার এটা কি কস্ট, যে কস্ট সিবি যেটা, সেটা কি স্যার জি। নেগেটিভ হতে পারে স্যার? হ্যাঁ হ্যাঁ, রাইট, হতে পারে, ভেরিয়েন্স নেগেটিভ হতে পারে। নেগেটিভ হলে তো স্যার ওভার বাজেট হয়ে যাবে, রাইট স্যার? জি জি, সিবি যদি নেগেটিভ হয় স্যার, তাহলে তো কি ওভার বাজেট হয়ে যাবে না স্যার? হুম, জি, যে বাজেটেড এবং অ্যাকচুয়াল, হ্যাঁ মানে আমার ওভার বাজেট বাজেটের হয়ে যাবে। ছিল হচ্ছে, আমার বাজেটের ছিল হচ্ছে 20,000, তার মধ্যে আমি অ্যাকচুয়ালি খরচ করেছি 8,500, তাহলে আমার এখনো খরচ করার বাকি, তাহলে আমি কম খরচ করেছি, তার মানে এটা হচ্ছে উইদিন কন্ট্রোল। রাইট। ঠিক আছে, আর যদি আমার নেগেটিভ হয় তাহলে সেটা হচ্ছে আমাদের মানে বিয়ন্ড, মানে আমাদের তাহলে সেটা বিয়ন্ড কন্ট্রোল, মানে আমাদের সেটাকে আমাকে এখন লাগাম ধরতে হবে। ঠিক আছে, না হয় এটা ভবিষ্যৎ আরো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, রিমেইনিং যে বাকি আছে 20%, সেখানে গিয়ে আমাকে সেটা অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, নাইলে আমার কি বলে বাজেটের চেয়ে খরচ
বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের যে কস্ট ভেরিয়েন্স গেল, এবার হচ্ছে শিডিউল ভেরিয়েন্স। আচ্ছা, ভেরিয়েন্স জিনিসটা কি? ভেরিয়েন্স মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন ইউর বাজেটেড বা এস্টিমেটেড কস্ট অ্যান্ড অ্যাকচুয়াল কস্ট, সেটা আমরা বলছি। আপনি আপনার টার্গেট কত ছিল, আপনার যেটা এস্টিমেটেড, আর হচ্ছে আপনার অ্যাকচুয়াল কত, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটাকে আমরা বলছি ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে হচ্ছে পার্থক্য বা ডিফারেন্স, ঠিক আছে। শিডিউল ভেরিয়েন্সটা হচ্ছে শুরু এই আপনার যে কি বলে যে আপনি এটাকে শিডিউল ভেরিয়েন্সের ফর্মুলাটা হচ্ছে ইভি মাইনাস পিভি। আর্ন ভ্যালু থেকে অ্যাকচুয়াল কস্ট বাদ দিলে হচ্ছে কস্ট ভেরিয়েন্স, আর আর্ন ভ্যালু থেকে হচ্ছে পিভি। পিভি কি ছিল? স্যার এপিটা কি অ্যাকচুয়াল প্ল্যান ভ্যালু নাকি? এপি হচ্ছে অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক পারফর্মড, আমরা যেই কাজটা করেছি তার অ্যাকচুয়াল কস্ট, অ্যাকচুয়াল কস্ট অফ পারফর্মড ওয়ার্ক, ঠিক আছে। আর পিভি হচ্ছে বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউলড, ঠিক আছে। প্ল্যান ভ্যালু, আমরা যে প্ল্যান করেছি, যে শিডিউল করেছি তার হচ্ছে বাজেটেড কস্ট। তাহলে আমরা যে কি বলে যে শিডিউল করেছি তার বাজেটেড কস্ট কত ছিল? তার বাজেটেড কস্ট ছিল কত? ওই যে এস্টিমেটেড যে বাজেটেড কস্ট, ওই যে 25,000 ধরছিলেন শুরুতে, সেটা পিভি। এই যে আপনি ইভি বের করার সময় কিন্তু পিভি ইউজ করেছেন 25,000, রাইট, এস্টিমেটেড, রাইট। হ্যাঁ। তাহলে আপনার আপনার কি বলে আপনার আর্ন ভ্যালু হচ্ছে 20,000, আর আপনার কি বলে এস্টিমেটেড ভ্যালু হচ্ছে আপনার কি বলে যে কি বলে পিভি হচ্ছে আপনার 25,000। তার মানে কি মাইনাস, তাহলে নেগেটিভ মানেই হচ্ছে আপনার বিয়ন্ড কন্ট্রোল, সেটা আপনার মানে যা আপনার ইয়ে করেছেন অ্যাকচুয়াল তার চেয়ে আপনার কি হয়েছে, আপনি যেটা কি বলে আপনি যেটা হচ্ছে কি বলে আপনার যা হচ্ছে পারফর্ম করেছেন তার যে বাজেটেড কস্ট, সেখান থেকে হচ্ছে আপনার কি বলে যে অ্যাকচুয়াল কস্ট আমাদের বেশি হয়েছে। আপনার যেটা বাজেটেড কস্ট যে কি বলে, জি স্যার এটা কি মানে বিষয়টা কি এরকম যে 80% শেষ হওয়ার কথা ছিল আমার এই বাজেটে, জি কিন্তু শেষ হলো বেশি বাজেটে, জি বিষয়টা কি স্যার এটা নাকি? জি জি মানে সেটাই সেটাই, জি থ্যাংক ইউ। এবং স্যার যেটা শিডিউল ভেরিয়েন্স, যেটা ওটা কি তার মানে কি, মানে 80% যেটা বেশি বাজেটে কমপ্লিট হলো এবং হচ্ছে বেশি সময়, রাইট স্যার, এরকম? জি জি হুম ওকে। সো জাস্ট হচ্ছে কি কি বলে এই আপনার হচ্ছে ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর আমরা বলছি যে নেক্সট আমাদের কাছে কি চেয়েছে, এই যে ইফ দ্য অরিজিনাল, এই যে আমরা কস্ট শিডিউল স্যার ভেরিয়েন্স। ওই যে এসবিটা আরেকটু বলবেন, শিডিউল ভেরিয়েন্সটা স্যার। শিডিউল ভেরিয়েন্স হচ্ছে জাস্ট আপনি এই যে আপনার এই যে ইভি যেটা আছে আপনার এই আর্ন ভ্যালু থেকে হচ্ছে আপনার কি বলে যে পিভি মানে হচ্ছে আপনার কি বলে যে প্ল্যান্ড যে ভ্যালু, প্ল্যান্ড ভ্যালুটা আমরা বলছিলাম 25,000। প্ল্যান ভ্যালুটা ছিল এটা, প্ল্যান ভ্যালুটা ছিল আমাদের বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউল, ঠিক আছে। যে আপনার হচ্ছে ওই আপনার টোটাল বাজেট কত ছিল, তো আমরা বাজেট ছিল হচ্ছে 25,000, ঠিক আছে। আর আপনার হচ্ছে আপনার টোটাল বাজেট ছিল, স্যার জি কিন্তু স্যার আপনার ইভি তো স্যার 80% স্যার, এই 100% এর ইভি নিতে হবে না স্যার? না না, আমরা যতটুকু করেছি ততটুকু পর্যন্ত হচ্ছে আমরা মেজার করতে পারবো যে অ্যাকচুয়াল কত ছিল আর বাজেটেড কত ছিল। স্যার এখানে যে 20,000 এটা তো 80% কাজের, আর 25,000 তো 100% কাজের না স্যার। 100% কাজের কথা বলে নাই তো, 20% রিমেনিং আছে। 25,000 কস্ট টোটাল প্রজেক্টের, আর 20,000 হচ্ছে 80% কাজের কস্ট। না না না, এই যে ওই আপনার কি বল ল্যাঙ্গুয়েজটা সেখানে মনে হচ্ছে আপাতত, কিন্তু আসলে এই যে এই আপনার পরের সেন্টেন্সটা পরে দেখেন, এটা এই সেন্টেন্সটা পড়েন তাহলে বুঝতে পারবেন। অরিজিনাল প্রজেক্ট ডিউরেশন 18 মান্থ এন্ড টোটাল বাজেট ওয়াজ 35,000। কথা বুঝে গেছে? আপনার টোটাল বাজেট হচ্ছে 35,000, আর আমার যে কাজের কথা আমার হচ্ছে মানে যতটুকু কাজ নিয়ে আমরা কথা বলছি সেই কাজটুকু আমার হচ্ছে এই 15ই ডিসেম্বরের মধ্যে করার কথা ছিল, এবং সেটার বাজেট ছিল 25,000, কিন্তু ওই 25,000-এর আমরা মাত্র কি করতে পারছি, আমরা এই 80% শেষ করতে পারছি, বুঝতে পারছেন? তাহলে বাকি 20% আরো খরচ আরো বেশি আছে স্যার। জি জি
ঠিক আছে? সেই খরচ সহকারে টোটাল এই খরচটা হ্যাঁ, জি। যেটা ওই যে হ্যাঁ, ইবিটা আরো বাড়বে না তখন স্যার? ইবিটা হচ্ছে আমরা কি করলাম যে আমাদের এই আপনার কি বলে 20,000 টাকাটা হচ্ছে কি আমরা যে কাজটা করেছি তার বাজেটেড কস্ট ছিল। ঠিক আছে, কাজটা আমরা করে ফেলেছি অলরেডি। আর আমার হচ্ছে শিডিউল কাজের আমার বাজেটেড কস্ট ছিল হচ্ছে আপনার কি বলে 25,000। ঠিক আছে, সো তাইলে আমার কি হচ্ছে, তাহলে আমার নেগেটিভ আরো 5,000। তার মানে হচ্ছে আমাদের যে কি বলে যে যে কাজটা আমরা শিডিউল করেছি, ঠিক আছে, শিডিউল করেছি আপনার, কিন্তু তার চেয়ে আমরা যখন পারফর্ম করেছি তখন সেক্ষেত্রে কি হচ্ছে যে আমরা পারফর্ম করার ক্ষেত্রে এই আমরা কি বলে যে এই আমাদের আহ, আম, এই আমাদের পারফর্ম করার ক্ষেত্রে গিয়ে আমরা সেখানে হচ্ছে কমে করতে পেরেছি। কমে করতে পেরেছি হচ্ছে আমাদের মানে বাজেটের কম। হ্যাঁ, তো এখানে যদি নেগেটিভ মানে কি বোঝাচ্ছে এখানে? বেয়ন কন্ট্রোল। এই আমার কি নেগেটিভ হওয়াটা কি ভালো না খারাপ এখানে? খারাপ স্যার, কারণ আমার যদি স্যার সিভিউ যদি নেগেটিভ হয় তাহলে ওভার বাজেট হয়ে যাবে, আর এসবি যদি নেগেটিভ হয় দেন আমি বিহাইন্ড শিডিউলে থাকবো আর কি, বিহাইন্ড রাইট স্যার? শিডিউল, দ্যাটস রাইট, থ্যাংক ইউ। বিহাইন্ড শিডিউলে থাকবো কারণ আমার হচ্ছে কি বলে এই আমার 80%-এ করতে গিয়ে আমি হচ্ছে 20,000, কিন্তু আমার বাকি 5% হচ্ছে আমার কি বলে সে 20%-এর জন্য। তো সেটা দেখা গেছে যে আসলে এই আমাদের কি বলে যে এই আপনার যেহেতু আমাদের নাম দেখতে বুঝতে পারছি যে আমার শিডিউল ভেরিয়েন্স, তো শিডিউলটা হচ্ছে আমাদের যে টাইমলাইনটা, যে টাইমটা আমরা বলছিলাম এই যে 15 ডিসেম্বরের মধ্যে আমরা শেষ করব, কিন্তু আসলে সেটার মধ্যে আমরা দেখা গেছে এই এখন আমরা সেপ্টেম্বরে আছি, অ্যাট দ্য এন্ড অফ সেপ্টেম্বর কি বলে যে আমরা আছি হচ্ছে সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বর পর্যন্ত এসে দেখতেছি যে আমরা আসলে শিডিউলের এখনো পিছনে পড়ে আছে, আমাদের সেপ্টেম্বরের মধ্যে যতটুকু শেষ করার কথা ছিল আমরা ততটুকু করতে পারি নাই। ওকে, স্যার, জি। জি এখানে স্যার ওই মানে 35,000 দেখা যাচ্ছে যে 18 মাসের, দ্যাট মিনস আমাদের এই যে 25,000 এটা কি 12 মাসেরই ছিল ছিল বাজেট? এখানে 35,000 দেখা যাচ্ছে ইফ দ্য অরিজিনাল প্রজেক্ট ডিউরেশন ওয়াজ 18 মান্থস, হ্যাঁ, এই বিষয়টা এখানে। জি। তাহলে স্যার এই যে 35,000 দেখা যাচ্ছে, দ্যাট মিনস এই 6 মাসের কি এক্সট্রা কি বাকি 10,000? আহ না, 12 মাস যে বাকিটা আপনি কিভাবে বুঝবেন? যদি আমি ধরে নেই জানুয়ারি থেকে না ডিসেম্বর না না পর্যন্ত। না না ধরা সেটা তো কিছু বলা নাই স্পেসিফিকলি, জি। সেটা তো আসলে বলা যাচ্ছে না। স্যার তাহলে এটা কি বুঝবো স্যার যে 18 মান্থের যে 35,000 দেওয়া আছে এটা? এই যে আসলে কি বলে যে আপনার মানে সম্পূর্ণ তথ্যটা দেওয়া নাই। জি। যেহেতু দেওয়া নাই সেক্ষেত্রে আমাদের ওই কখন শুরু হয়েছে সেইটা আমার এক্স্যাক্টলি কি দরকার আছে এখানে আমাদের কনক্লুশন ড্র করার ক্ষেত্রে? মনে হয় না। না। জি। ওকে, আমাদের কি বলতেছে ওই আশাস খান আমাদের হচ্ছে কি বলছে নেক্সট রিকোয়ারমেন্ট গুলো করলে এই আপনাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আমাদের যেটা আমরা বলছি যে অরিজিনাল প্রজেক্ট ছিল 18 মাসের এবং টোটাল বাজেট 35,000। ক্যান ইউ ক্যালকুলেট এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন আর হচ্ছে এস্টিমেটেড টাইম টু কমপ্লিট। তাহলে আমাদের কাছে এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন চেয়েছে আর এস্টিমেটেড টাইম টু কমপ্লিট চেয়েছে। আসে, তার জন্য আমাদের কি লাগবে? আচ্ছা, ভালো কথা। এই যে দুইটা এই দুইটা হচ্ছে ওই আগেরটার সাথেই, এই 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 যে দুইটার সাথেই আপনি যদি খালি এই যে কস্ট ভেরিয়েন্স আপনি হচ্ছে মাইনাস করলে হচ্ছে ভেরিয়েন্স, ওই যে মনে আছে এনপিভির ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো মাইনাস প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, এই আপনি হচ্ছে মাইনাসের জায়গায় যখন আপনি ভাগ করবেন তখন আমরা বলছিলাম ইন্ডেক্স, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মনে আছে? জি স্যার, জি স্যার। জি স্যার। পিআই যেটা স্যার, পিআই। হ্যাঁ, সেম ভাবে আমাদের এই যে আপনার কস্ট ভেরিয়েন্স আপনি হচ্ছে যে মাইনাসের জায়গায় আপনি যদি ভাগ করেন তাহলে সেটা হচ্ছে আপনার কস্ট ইন্ডেক্স,
ঠিক আছে, কস্ট পারফরমেন্স ইন্ডেক্স, এই যে দেখেন ইবি কে আপনি এপি দ্বারা ভাগ করছেন, আর যদি আপনি হচ্ছে শিডিউল যে ভেরিয়েন্সটা ছিল যে মাইনাসে যদি আপনি ভাগ করেন, তো সেটা হয়ে যাচ্ছে আমাদের শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স। জাস্ট খালি আপনার ওই কি বলে ওই এই 100% বা 1 এর চেয়ে কম না বেশি সেটা বোঝার জন্য। ঠিক আছে, সো কস্ট আমাদের যদি কস্ট আপনার কি বলে উইদিন আপনার হচ্ছে কি বলে যে ভাগ করলে যেভাবে আসে যে 1.08, তার মানে হচ্ছে আপনার কি বলে 100 দ্বারা গুণ করলে 108%। ঠিক আছে, মানে স্যার প্রজেক্ট আন্ডার কন্ট্রোল। আন্ডার কন্ট্রোল, জি। তাহলে আমার হচ্ছে 1 এর চেয়ে, যেহেতু আমাদের কস্টের হিসাব শিডিউলের হিসাব, তাহলে আমরা আপনার কি বলে যে কস্ট আমাদের যা আমাদের জন্য ছিল, যা আমরা করেছি সেটা হচ্ছে আমাদের কি বলে আমরা অ্যাকচুয়ালি তার চেয়ে কম খরচে করেছি। সুতরাং আমরা এই যে 100 এর চেয়ে বেশি যেটা 8%, সেই 8% আমরা সেভ করতে পেরেছি। ঠিক আছে, আর হচ্ছে শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সটা হচ্ছে যে আমরা এই কি বলে যে ওই 100% শিডিউলের মধ্যে আমরা 80% শিডিউল আমরা অর্জন করতে পেরেছি, আমরা এখানে 20% শিডিউল আমরা পিছিয়ে আছি। ঠিক আছে, ওকে। আমাদের কি বলে যে সেকেন্ড যে আমাদের এটা ছিল যে এস্টিমেটেড কস্ট অফ কমপ্লিশন আর হচ্ছে এস্টিমেটেড টাইম টু কমপ্লিট। এস্টিমেটেড কস্টেড কমপ্লিশন তার হচ্ছে এই আপনার যে ফর্মুলাগুলো দেওয়া আছে এখানে দেখে নিন একটু। ঠিক আছে, এই সেম জিনিসটা আমরা এখানে করছি। এস্টিমেটেড কস্টের কমপ্লিশন হচ্ছে বিএসি ডিভাইডেড বাই সিপিআই। ও আচ্ছা, ভালো কথা। ওই আমার এই যে জিনিসগুলো করার জন্য এই জিনিসগুলো করার জন্য এই যে আমাদের সিপিআই লাগবে আর হচ্ছে আমাদের এসপিআই লাগবে, সেজন্য আমরা সিপিআই এসপিআই বের করে নিয়েছি। আর আরেকটা হচ্ছে বিএসসি। বিএসসি কি জিনিস? বিএসসি যে বাজেট এট কমপ্লিশন, দ্য অরিজিনাল টাইম এন্ড কস্ট এস্টিমেট। ঠিক আছে, অরিজিনাল টাইম, তাহলে ওই যখন ওই এস্টিমেটেড কমপ্লিশন যখন বের করবেন, যদি কস্টের ক্ষেত্রে হয় তখন হচ্ছে আপনার কি বলে যে বাজেটেড কি বলে এই আপনার বাজেটেড কমপ্লিশন, তখন সেটা হচ্ছে কস্ট যখন বের করবেন, যখন কস্ট তখন হচ্ছে কস্টের হিসাব, আর যখন টাইম তখন হচ্ছে টাইমের হিসাব। ঠিক আছে, সো আমার কত যে বাজেটেড এই যে এই আমার ইয়েটা আসে, তাহলে এই যে আমার কি বলে যে বাজেট বিএসসি হচ্ছে আমাদের বাজেট এট কমপ্লিশন, যে আমাদের টোটাল কমপ্লিট করতে গেলে আমাদের জন্য টোটাল বাজেট কত। তাহলে যখন আপনি কস্ট বের করবেন, এস্টিমেটেড কস্ট, আপনার তখন টোটাল বাজেট হবে হচ্ছে কস্টের জন্য বাজেট, বিএসসি হচ্ছে ফর কস্ট, বিএসসি কস্ট। তাহলে আমাদের বলেন যে টোটাল কস্ট আমাদের বাজেট কত ছিল। আমার টোটাল টাইম ছিল আপনার কি বলে টাইম ছিল 18 মাস, আর আমার টোটাল কস্ট বাজেট ছিল হচ্ছে আমার 35,000। তাহলে দেখেন আপনার 35,000। আর আপনার সিপিআই যখন কস্ট তখন হচ্ছে ওই যে সিপিআই যে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স, সিপিআই আপনার হচ্ছে 1.08, নট 108%। আপনার হচ্ছে পার্সেন্টেজ, এই আপনার পার্সেন্ট করার দরকারই নেই। ঠিক আছে, আপনার যে এই আপনার যে 1.08 দ্বারা ভাগ করলে 32,460। তার মানে আমার টোটাল কস্ট ছিল হচ্ছে 35,000 বাজেট, কিন্তু আমি কাজটা আমি $32,460 মধ্যে আমি করে ফেলতে পারবো, আমি এখন যে প্রোগ্রেসে আছি সেই প্রোগ্রেসে গেলে। তার মানে আমি হচ্ছে কি বলে উইদিন দ্য বাজেট, আমার হচ্ছে উইদিন কন্ট্রোল, আমি প্রজেক্টটা শেষ করতে পারবো। আর টাইমের দিয়ে কি হচ্ছে এস্টিমেটেড টাইম টু কমপ্লিট, টাইমের ক্ষেত্রে হচ্ছে তখন যে ওই আপনার কি বলে যে বিএসসি যেটা যে বাজেট এট কমপ্লিশন, তখন বিএসসি হচ্ছে টাইমের জন্য টোটাল টাইম, বাজেটেড টাইম। আপনার টোটাল বাজেটের টাইম কত? 18 মাস। 18 মাস। আর আপনার ওই যে শিডিউল হচ্ছে টাইম পারফরমেন্স ইন্ডেক্স এসপিআই 0.80 ভাগ করলে কত হচ্ছে দেখেন 22.5 মাস। তার মানে কি আমাকে বাজেট টাইম দেওয়া হয়েছিল 18 মাস, কিন্তু আমার এই শিডিউলে যেহেতু আমরা অলরেডি হচ্ছে আমরা বিহাইন্ড দ্য শিডিউল আছি, এই শিডিউলে যদি আমরা কন্টিনিউ করি 18 মাসের জায়গায় আমার 22.5 মাস লাগবে। তার মানে আমি মোটামুটি 4.5 মাস অলরেডি কি হয়ে গেছে, ডিলেড আমাদের প্রজেক্টটা হয়ে যাবে। ঠিক আছে, সো তার মানে এখন যদি আলটিমেট কনক্লুশন করেন তাহলে কি বলবো আমরা, যে হচ্ছে কস্ট ইন টার্মস অফ কস্ট দ্য প্রজেক্ট ইজ ডুইং ফেয়ারলি ওয়েল, যেহেতু আমরা কস্ট কম খরচে আমরা কস্ট সেভ করতে পারতেছি, বাট in terms of time the project is in serious trouble because we are already কি বলে behind the schedule. ঠিক আছে, ওকে। কি খুব বেশি কঠিন ছিল? জাস্ট খালি ফর্মুলাগুলো মনে রাখবেন। এই সেম অঙ্কটাই হচ্ছে এক্সাম্পল 1, খালি ওই এইখানে ওই আগে যেরকম একটা ছোট কেসের মধ্যে ছিল, এখানে হচ্ছে সরাসরি ইনফরমেশনগুলো আগে কিন্তু দেখেন এই অঙ্ক কিন্তু কোনটা বিএসসি কোনটা পিভি কোনটা ইভি সেটা কিন্তু সরাসরি বলা নাই।
আর এই অঙ্ক হচ্ছে সরাসরি বলে দেওয়া আছে বিএসসি, পিভি, এপি, আপনার জন্য সহজ। কথা বুঝে গেছে? এই সেম জিনিস দেখেন, এই যে আর্ন ভ্যালু, কস্ট ভেরিয়েন্স, শিডিউল ভেরিয়েন্স, সিপিআই, এসপিআই, ইএসসি, ইটিসি, সেম জিনিস। খালি কি হচ্ছে তথ্যগুলো সরাসরি দেওয়া ছিল, আর এইখানে হচ্ছে একটু ঘুরিয়ে একটা ছোটখাটো একটা কেস আকারে আছে। বুঝতে পেরেছেন? ওকে, সো Yes, পারা যাবে Sir. ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার। Inshallah. Thank you so much. That's for today. That's our project cost management. In the next class, inshallah, we will cover the second part of this chapter, project quality management. আমাদের মোটামুটি ম্যাথ মোটামুটি শেষ। নেক্সট যে চ্যাপ্টার গুলো আছে মোটামুটি আপনার কি বল থিওরি বেসড, সুতরাং আমাদের খুব বেশি দিন হয়তো বা লাগবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সো আই উইল, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।